আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় গতিবিদ্যা। তো গতিবিদ্যা থেকে আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে এমসিকিউ যে অংশটা আছে, এই এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা গতিবিদ্যা থেকে আমরা প্রাস নিয়ে আলোচনা করছিলাম। আমরা যখন সিকিউ নিয়ে আলোচনা করছি তখন আমরা প্রাস নিয়ে আলোচনা করছি। তো আমরা সবাই জানি যে প্রাস বিষয়টা কি। তো প্রাস থেকে কিন্তু মোটামুটি অনেকগুলি এমসিকিউ পরীক্ষা আসে। তো আসো আমরা প্রথমে প্রাস থেকে শুরু করি। যেমন আমরা জানি প্রাস বিষয়টা কি। প্রাস বিষয়টা হলো কোনো বস্তুকে যখন অনুভূমিকের সাথে যখন তির্যকভাবে নিক্ষেপ করা হয়, অর্থাৎ ভূমির সাথে যখন একটা কোণ করে অর্থাৎ তির্যকভাবে নিক্ষেপ করা হয়, এই ঘটনাটাকে বলা হয় প্রাস। আমরা জানি যে প্রাসের গতিটা হলো দ্বিমাত্রিক গতি। প্রাসের গতি হলো দ্বিমাত্রিক গতি। এটা বক্রগতির একটা উদাহরণ বা দ্বিমাত্রিক গতির একটা উদাহরণ। এখন প্রাসের গতি দ্বিমাত্রিক গতি, যেমন ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছে, এই গতিটা দুইটা উপাংশে বিভক্ত হচ্ছে, একটা হলো ভি এক্স, একটা হলো ভি ওয়াই। বস্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। দেখো বস্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এখন বস্তু উঠতে উঠতে মনে করো এখানে এম বিন্দুতে গেল। এই এম বিন্দুটা হলো তার সর্বোচ্চ বিন্দু। আমরা যদি এখানে একটা বিন্দু নেই তাহলে এই এম এনটা হবে তার সর্বাধিক উচ্চতা। এখন এই এম বিন্দুতে বস্তুর বেগটা হবে সর্বনিম্ন, শূন্য না। অর্থাৎ প্রাসের সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ হবে সর্বনিম্ন। কেন সর্বনিম্ন? কারণ এখানে উপাংশ কাজ করবে একটা, অনুভূমিক উপাংশ কাজ করবে, এখানে কোনো উল্লম্ব উপাংশ কাজ করবে না। আবার যখন এই এম বিন্দু অতিক্রম করবে তখন তার আবার উপাংশ হয়ে যাবে দুইটা, এই যে দুইটা, একটা হলো ভি এক্স উপাংশ, একটা হলো ভি ওয়াই উপাংশ। তাহলে খেয়াল করো প্রাসের সর্ব অবস্থায় কিন্তু অনুভূমিক উপাংশটা কিন্তু সমান থাকে। ভি এক্স এর মান সর্বদা সমান থাকে, ভি ওয়াই এর মান আস্তে আস্তে পরিবর্তন হয়, একবার বাড়ে আবার কমে, অর্থাৎ কমতে কমতে শূন্য হয় আবার বাড়ে। তাহলে দেখো প্রাসের গতিটা হলো দ্বিমাত্রিক গতি, সর্বোচ্চ অবস্থানে প্রাসের গতিটা হলো একমাত্রিক গতি। এখানে কোন উপাংশটা সমান থাকে? ভি এক্স, অর্থাৎ অনুভূমিক উপাংশটা সমান থাকে। এগুলি কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। উ বিন্দু হলো নিক্ষেপণ বিন্দু, পি বিন্দু হলো পতন বিন্দু। তাহলে নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটাকে বলা হয় পাল্লা বা অনুভূমিক পাল্লা। আচ্ছা, প্রাসের ক্ষেত্রে আমরা জানি যে বেগের পরিবর্তন হয় উল্লম্ব অক্ষ বরাবর, অনুভূমিক অক্ষ বরাবর কোনো বেগের পরিবর্তন হয় না। যেহেতু অনুভূমিক অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না, এই কারণে প্রাসের ক্ষেত্রে অনুভূমিক অক্ষ বরাবর ত্বরণ শূন্য। উল্লম্ব অক্ষ বরাবর তার বেগের পরিবর্তন হয়, অর্থাৎ বেগের হ্রাস বৃদ্ধি ঘটে উল্লম্ব অক্ষ বরাবর। এই কারণে উল্লম্ব অক্ষ বরাবর অর্থাৎ এ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হলো মাইনাসের জি, যেহেতু অভিকর্ষ বলের বিপরীতে মাইনাসের জি, অর্থাৎ মাইনাসের 9.8 ms/2। 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে, অর্থাৎ অনুভূমিকের সাথে যদি 45 ডিগ্রি করে নিক্ষেপ করি তাহলে পাল্লা হবে সর্বোচ্চ। মোটামুটি এই এমসিকিউগুলো অনেকবার পরীক্ষা আসছে। অনুভূমিক অক্ষ বরাবর ত্বরণ শূন্য, উল্লম্ব অক্ষ বরাবর ত্বরণ মাইনাস জি, পাল্লা প্রাসের ক্ষেত্রে পাল্লা আর মান সর্বোচ্চ হবে কখন? যখন থিটার মান 45 ডিগ্রি হবে। আচ্ছা, এখন আসো এই যে এম এন, এইটা হলো প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতার বিন্দু। এই সর্বাধিক উচ্চতার বিন্দু নির্ণয়ের সূত্র হলো এটা, এস ম্যাক্স ইকুয়াল ভি নট সাইন থিটা হোল স্কয়ার বাই 2g। এটা দিয়ে আমরা সর্বাধিক উচ্চতার বিন্দু বের করতে পারবো। এই যে ও বিন্দু থেকে এম বিন্দুতে যেতে সময় লাগে, এই সময়টা অর্থাৎ সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় হলো টি ম্যাক্স ইকুয়াল ভি নট সাইন থিটা বাই জি। আচ্ছা, ও বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছাতে অর্থাৎ বিচরণ কাল, উড্ডয়ন কাল, কত সময় সে শূন্য অবস্থান করবে সেটা নির্ণয়ের জন্য সূত্র হলো টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা বাই জি। তাহলে এম বিন্দুতে পৌঁছানোর সময় হলো টি ম্যাক্স আর পি বিন্দুতে পৌঁছানোর সময় হলো ক্যাপিটাল টি। ও বিন্দু থেকে যে পি বিন্দুর যে অনুভূমিক পাল্লা, এই পাল্লা নির্ণয়ের সূত্র হলো আর ইকুয়াল ভি নট স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এখানে ভি নট গুলি হচ্ছে আদি বেগ আর থিটা হলো অর্থাৎ যে বেগে নিক্ষেপ করা হয়েছে, আর থিটা হলো নিক্ষেপণ কোণ। এখন দেখো থিটার মান যদি এখানে আমরা 45 বসাই, এই যে এটা থিটার মান যদি 45 বসাই তাহলে সাইন 2 * 45 মানে সাইন 90। সাইন 90 এর মান সর্বোচ্চ হলে আর এর মান সর্বোচ্চ হবে, অর্থাৎ থিটার মান 45 হলে আর তখন আর ম্যাক্স হয়ে যাবে। তো আর ম্যাক্স নির্ণয় সূত্র হলো ভি নট স্কয়ার বাই হলো জি। তো মোটামুটি আমাদের এই সূত্রগুলির সাহায্যে কিন্তু প্রাসের অনেক অঙ্ক আমাদের পরীক্ষায় আসছে। এখন দেখো প্রাসের গতিটা দ্বিমাত্রিক গতি, প্রাসের গতিপথ প্যারাবোলা, প্রাসের গতিপথ হলো প্যারাবোলা বা পরাবৃত্ত। এটাও আমাদের পরীক্ষায় আসে, যেমন y = bx - cx², y = bx - cx², প্রাসের গতিপথ একটি প্যারাবোলা। তো মোটামুটি এইখান থেকে আমাদের এইভাবে এই লজিকগুলি থেকে বা এই অংশগুলি থেকে কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউগুলি এসে থাকে। ধন্যবাদ। আমরা যদি পরের অংশে যাই, যেমন আমাদের এখানে বলা হলো কি
প্রাসের গতি হলো দ্বিমাত্রিক গতি, এগুলো আলোচনা করছি আমরা। সর্বোচ্চ অবস্থানে একমাত্রিক, সর্বোচ্চ অবস্থানে প্রাসের বেগ হলো সর্বনিম্ন। আচ্ছা, প্রাসের বেগ হলো দ্বিমাত্রিক হলেও ত্বরণ একমাত্রিক, সমত্বরণ বিশিষ্ট। প্রাসের বেগের বেগটা হলো দ্বিমাত্রিক, ত্বরণটা হলো একমাত্রিক এবং সমত্বরণ বিশিষ্ট। আচ্ছা, প্রাসের পাল্লা সর্বনিম্ন হলে নিক্ষেপণ কোণ হবে 0 ডিগ্রি, এটা আমাদের একটা অবজেক্টিভের জন্য। আবার প্রাসের নিক্ষেপণ কোণ, অর্থাৎ নিক্ষেপণ কোণের মান যদি এরকম হয় যে tan ইনভার্স 4 হয়, নিক্ষেপণ কোণের মান যদি tan ইনভার্স 4 হয়, তাহলে এর সর্বাধিক উচ্চতা আণবিক পাল্লার মান পরস্পরের সমান হবে। অর্থাৎ নিক্ষেপণ কোণের মান যদি tan ইনভার্স 4 হয়, তাহলে সর্বাধিক উচ্চতা এবং আণবিক পাল্লা পরস্পর সমান হবে এখানে। আচ্ছা, আমরা এখানে প্রাসের ক্ষেত্রে যে সূত্রগুলি লিখছিলাম, এখানে এটা তো তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে। যদি উল্লম্বভাবে নিক্ষেপ করা হয় তখন এখানে থিটার মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, টি ম্যাক্স লিখছিলাম আমরা v0 sin θ বাই g। এটা প্রাসের ক্ষেত্রে, তির্যকের ক্ষেত্রে যখন বস্তুটাকে উল্লম্বভাবে নিক্ষেপ করা হবে তখন টি ম্যাক্সটা কী হয়ে যাবে, তখন টি ম্যাক্সটা হয়ে যাবে v0 sin 90। তো sin 90 মানে কত, sin 90 মানে হলো 1, তার মানে t ইকুয়াল v0 বাই g। আর ক্যাপিটাল টি লিখছিলাম আমরা 2v0 sin θ বাই g। তো থিটার মান যদি 90 হয়, ক্যাপিটাল টি হয়ে যাবে 2v0 বাই g। এভাবেই আমরা প্রাসের যে সূত্রগুলি ছিল ওই সূত্রের সাইনের মধ্যে থিটার মান যদি 90 ডিগ্রি বসাই, তাহলে এটা আমরা খাড়ার জন্য বের করতে পারবো, বা উল্লম্বভাবে নিক্ষেপের জন্য আমরা এগুলি বের করতে পারবো। আচ্ছা, এরপরে আসো এখানে যেটা আছে যে বিশ্বের সকল গতি এবং স্থিতি হচ্ছে আপেক্ষিক, কোনো গতি বা স্থিতি পরম নয়। যেমন এগুলি তোমাদের দ্বিতীয় মানে ক্ষয়ের জন্য আসে, অনুধাবন প্রশ্নের জন্য এগুলি তোমাদের আসে। এরপরে আছে যে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। যেমন জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির সূত্রগুলি প্রয়োগ করা যায়, আর অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির সূত্রগুলি প্রয়োগ করা যায় না। যেমন সমবেগে চলমান সকল প্রসঙ্গ কাঠামো হলো জড় প্রসঙ্গ কাঠামো, আর হলো ঘূর্ণনশীল তাড়িত বা মন্দিত কাঠামো বা অসমবেগে চলমান কাঠামোগুলো হলো অজড় প্রসঙ্গ কাঠামো। এগুলি আমাদের অবজেক্টিভে কাজে আসতে পারে। এবার আসো বেগ যদি আমরা নির্ণয় করি, যেমন আমাদেরকে সরণ দেওয়া থাকবে, আমাদেরকে যদি সরণ দেওয়া থাকে তাহলে v ইকুয়াল d dt অফ s, অর্থাৎ সরণ x হলো এখানে সরণ। সরণকে যদি আমি সময়ের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি, অর্থাৎ ব্যবকলন করি, তাহলে আমি এখান থেকে বেগ পাবো। আমাদের পরীক্ষায় অনেক সময় সরণের মান দেওয়া থাকবে, এটাকে সময়ের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে আমরা এখান থেকে বেগ পাবো। আবার যদি ত্বরণ বের করতে চাই, ত্বরণ a ইকুয়াল হলো d dt অফ v। এখানে v হলো বেগ, v হলো বেগ, আমাকে বেগ দিয়ে দিল। আমি যদি বেগকে যদি সময়ের সাপেক্ষে আমি একবার ডেরিভেটিভ করি, তাহলে আমি এখান থেকে কি পাবো, ত্বরণ পাবো। এটাকে কিন্তু আবার অন্যভাবেও লেখা যায়, যেমন d dt অফ v এর মান লিখলাম আমরা এখানে dx dt, তাহলে আমরা লিখতে পারি d স্কয়ার x dt স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে x হলো সরণ, সরণকে যদি আমি সময়ের সাপেক্ষে দুইবার ব্যবকলন করি, তাও কিন্তু আমি ত্বরণ বের করতে পারি। তাইলে দেখো, আমি সরণকে যদি একবার ব্যবকলন করি, সরণকে যদি আমি একবার ব্যবকলন করি তাহলে পাবো বেগ, দুইবার ব্যবকলন করলে পাবো আমি ত্বরণ। আবার বেগকে যদি আমি একবার সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে আমি পাবো ত্বরণ। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসো যে পরন্ত বস্তুর যে সূত্রগুলি আছে, পরন্ত বস্তুর যে সূত্র আছে, যেমন আমাদের পরের দুইটা সূত্র হলো v সমানুপাতিক t আর হলো h সমানুপাতিক t স্কয়ার। এখান থেকে কিভাবে আসে, এখান থেকে আসে যেমন সময় যদি দ্বিগুণ হয় বেগ কয় গুণ হবে, অর্থাৎ সময়ের সাথে এখানে বেগ সমানুপাতে আছে। সময় যদি দ্বিগুণ হয় বেগ দ্বিগুণ হবে, সময় যদি এখানে 5 গুণ হয় বেগ হবে 5 গুণ। আর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, আর হচ্ছে উচ্চতার সাথে যেই সময়ের যেই সমীকরণটা সমানুপাত, বর্গের সমানুপাতে, সময় যদি দ্বিগুণ হয় উচ্চতা হবে 4 গুণ, সময় যদি 3 গুণ হয় উচ্চতা হবে 9 গুণ। আচ্ছা, এরপরে আসো যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব শূন্য হয়। যেমন একটা বস্তু যে তুমি এভাবে খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, এই বস্তুটা কিন্তু আবার খাড়া নিচে এসে পড়বে, তাহলে তার অনুভূমিক যে দূরত্বটা হবে ওই দূরত্বটা হবে শূন্য। আচ্ছা, এরপরে আসে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। যেমন এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষা, v ইকুয়াল ওমেগা r। এখান থেকে আমরা বলতে পারি যে ওমেগা এবং r পরস্পর লম্ব। আবার রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক হলো a ইকুয়াল r আলফা, a ইকুয়াল আলফা ইনটু r। এখান থেকে আমরা বলতে পারি যে আলফা এর মান, অর্থাৎ আলফা এর মান লম্ব হচ্ছে r এর সাথে।
তাহলে আমরা দেখো বলতে পারি যে ভি ইকুয়াল আর ওমেগা। পরীক্ষার হলে প্রশ্নগুলি আসে নিম্নের কোন সম্পর্কগুলি সঠিক। ভি ইকুয়াল ওমেগা আর, এখানে ওমেগা আর আর পরস্পর লম্ব, আবার এ ইকুয়াল আর আলফা ক্রস আর, ক্রস গুণন কিন্তু এখানে এগুলি ভেক্টর আকারে আছে, এগুলি কিন্তু সবগুলি ভেক্টর আকারে আছে, এটা ক্রস গুণন। এখানে আলফা অর্থাৎ কৌণিক ত্বরণ, আলফা হলো কৌণিক ত্বরণ, ওমেগা হলো কৌণিক বেগ, এগুলি ব্যাসার্ধ ভেক্টরের সাথে বা লম্ব দূরত্বের সাথে পরস্পর লম্ব অবস্থায় থাকে। আচ্ছা, এরপরে আসো গড় দ্রুতি। তো গড় দ্রুতি নির্ণয় সূত্র যেটা, গড় দ্রুতি এগুলো দিয়ে আমরা কিছুক্ষণ পরে অঙ্ক করবো, তখন আরো ডিটেলসে বলবো। গড় দ্রুতি নির্ণয় সূত্র হবে এরকম 2s ডিভাইডেড বাই t1 প্লাস t2, বা আমরা এইভাবে লিখতে পারি 2 ডিভাইডেড বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2। এই সূত্রের সাহায্যে আমরা গড় দ্রুতি নির্ণয় করতে পারবো। যেমন বলা হলো একটা গাড়ি 7 কিলোমিটার পার আওয়ার বেগে এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে 5 কিলোমিটার পার আওয়ার বেগে আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসলো, গড় দ্রুতি কত? তখন আমরা এই সূত্রের সাহায্যে আমরা গড় দ্রুতি নির্ণয় করতে পারবো। মূলত আমরা এটা ব্যবহার করব, 7 কিলোমিটার পার আওয়ার 5 কিলোমিটার পার আওয়ার মান বসালে যেটা আসে সেটাই হবে গড় দ্রুতি। আচ্ছা, এরপরে আসো গাড়ির গতি দ্বিগুণ হলে থামানোর দূরত্ব 4 গুণ করতে হবে। কোন সূত্রানুসারে? s সমানুপাতিক ইউ স্কয়ার, s সমানুপাতিক ইউ স্কয়ার। অর্থাৎ এখানে গাড়ির গতি যদি দ্বিগুণ হয়, গাড়ির গতি যদি দ্বিগুণ হয়, যেমন বেগ যদি দ্বিগুণ হয়, থামানোর দূরত্ব 4 গুণ করতে হবে। তাহলে দেখো এই যে সরণ বা মানে থামানোর যে দূরত্বটা আছে s সমানুপাতিক ইউ স্কয়ার, তাহলে এখানে যদি 2 গুণ হয় 2 স্কয়ার মানে কত 4, 4 গুণ হতে হবে। এখানে যদি গাড়ির গতি যদি 3 গুণ হয় তাহলে থামানোর দূরত্ব 9 গুণ হতে হবে। আচ্ছা, এরপরে আসো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ আমরা জানি যে একটা গতিশীল বস্তুর বেগের সাপেক্ষে অন্য আরেকটা গতিশীল বস্তুর বেগ, তাকে বলা হয় আপেক্ষিক বেগ। যেমন বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। যেমন দুইটা বস্তু যদি পরস্পর একই দিকে যায়, যেমন মনে করো এ একটা বস্তু এবং বি একটা বস্তু, দুইটা বস্তু পরস্পর একই দিকে যাচ্ছে, দুইটা বস্তু যদি পরস্পর একই দিকে যাচ্ছে, বললো যে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে, তখন হবে কি বি এর সাপেক্ষে যার সাপেক্ষে হবে তার ঋণাত্মক মান যোগ করতে হবে। তাহলে আমরা লিখবো ভি এ প্লাস মাইনাস এর ভিবি। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। বি এর সাপেক্ষে কার বেগ? এ এর বেগ। যার সাপেক্ষে হবে তার ঋণাত্মক মান কি করতে হবে? যোগ করতে হবে। যদি বস্তু দুইটা কোন দিকে যায়? একই দিকে যায়। আর মনে করো এ বস্তু যাচ্ছে এদিকে, বি বস্তু আসতেছে তার বিপরীত দিক থেকে, তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ যখন তুমি নির্ণয় করবা, তখন কি করতে হবে? তখন ভি ইকুয়াল ভি এ মাইনাস এর ভিবি। খেয়াল করো, প্রথমে বলছি যার সাপেক্ষে হবে তার বিপরীত মান অর্থাৎ ঋণাত্মক মান যোগ করতে হবে। বস্তু দুইটা যদি একই দিকে যায় এখানে প্লাস হবে, আবার বস্তু দুইটা যদি পরস্পর বিপরীত দিক থেকে আসে তখন এখানে কি হবে? মাইনাস হবে। যার সাপেক্ষে করতেছি বি এর সাপেক্ষে করতেছি, তো বি এর ঋণাত্মক মান কি করছি? যোগ করছি, আর এখানে বিয়োগ করছি। এখানে বস্তু দুইটা পরস্পর একই দিকে গতিশীল, এখানে বস্তু দুইটা পরস্পর ভিন্ন দিকে বা বিপরীত দিকে গতিশীল। আচ্ছা, এরপরে আসো, যেমন এই প্রশ্নটা অনেকবার আসছে, সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য। সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে কি হয়? সমদ্রুতি বিদ্যমান, সমকৌণিক বেগ বিদ্যমান, কৌণিক ত্বরণ শূন্য হয়, কেন্দ্রমুখী ত্বরণ থাকে। এই ত্বরণের অভিমুখ গতিপথের লম্ব বরাবর বৃত্তের কেন্দ্রমুখী রৈখিক বেগের দিকের পরিবর্তন হয়। তো এগুলি সাধারণত সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি আছে এগুলি আমরা অনেকবার পড়ছি। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, কিন্তু সরল পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না। কেন? যেমন দেখো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে ঘুরতেছে, আর একটা বস্তু সরল পথে যাচ্ছে। এই বস্তু যখন সরল পথে যাচ্ছে, সমবেগে যখন যাবে এই ক্ষেত্রে কিন্তু তার ত্বরণ থাকবে না। কিন্তু সে যদি বৃত্তাকার পথে ঘুরে, কারণ বৃত্তাকার পথে মানের সাথে সাথে দিকেরও পরিবর্তন হয়, মান যদি পরিবর্তন না হয় কিন্তু দিকের কিন্তু পরিবর্তন হচ্ছে। যেহেতু এই বৃত্তাকারের ক্ষেত্রে দিকের পরিবর্তন হচ্ছে, সমবেগে গেলেও কিন্তু এখানে তার ত্বরণ থাকবে। আর সরল পথে যখন বস্তু সমবেগে যাবে তখন কিন্তু তার ত্বরণ থাকবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আবার কেন্দ্রমুখী যে বৃত্তাকার পথে যে ঘুরতেছে, কেন্দ্রমুখী বল দ্বারা যে কৃতকাজ আসতেছে, এই কৃতকাজের মান কিন্তু শূন্য হয়।
কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান শূন্য হয়। W ইকুয়াল Fs cos থিটা। এখানে কিন্তু এ বিন্দু থেকে যদি ঘুরে সে এ বিন্দু থেকে ঘুরে কিন্তু সে আবার কোথায় আসতেছে, এ বিন্দুতে আসতেছে, তার মানে এইখানে তার কোনো সরণ হচ্ছে না। আবার যদি মনে করো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, বলের দিক কাজ করতেছে এইদিকে, সরণের দিক কাজ করতেছে এইদিকে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয় তখনও কৃত কাজ কত হয়, শূন্য হয়। কেন? আমরা জানি W ইকুয়াল Fs cos থিটা, তো cos 90 ডিগ্রির মান হলো 0, এই কারণে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। আবার এ বিন্দু থেকে ঘুরে সে কোথায় চলে আসছে, যদি এ বিন্দুতেই চলে আসে তখন তার কোনো সরণ নাই, সরণ না থাকলে কোনো কাজ নাই। ধন্যবাদ। এখন আসো কেন্দ্রমুখী তলের যে ভেক্টর রূপ, এটাও পরীক্ষায় আসে অনেকবার, যে ভেক্টর রূপ, a ভেক্টর ইকুয়াল মাইনাসের b স্কয়ার r ভেক্টর ডিভাইডেড বাই r স্কয়ার। এটা হলো কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর রূপ। আমরা সাধারণত কেন্দ্রমুখী ত্বরণের যে সমীকরণটা জানি সেটা হলো a ইকুয়াল v স্কয়ার বাই r, a ইকুয়াল v স্কয়ার বাই r, আর এটা হলো তার ভেক্টর রূপ। ভেক্টর রূপ আকারে লিখলে যা হয় তা। তাহলে এটা হলো কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর রূপ। মূলত কেন্দ্রমুখী ত্বরণের সমীকরণটা হলো এটা, a ইকুয়াল v স্কয়ার বাই r মাইনাস। আচ্ছা, এখন আসো একই নিক্ষেপণ বেগ ও নিক্ষেপণ পাল্লার জন্য, একই নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ পাল্লার জন্য নিক্ষেপণ কোণ যদি একটা নিক্ষেপণ কোণ যদি 30 ডিগ্রি হয়, অন্য নিক্ষেপণ কোণটা হবে 90 মাইনাস আলফা, অর্থাৎ 90 মাইনাস 30 অর্থাৎ 60 ডিগ্রি হবে। এটা দিয়ে কাজে লাগিয়ে কিন্তু একটা সৃজনশীল আসছিল আমাদের পরীক্ষায় 17 সালের দিকে সম্ভবত। অর্থাৎ একই নিক্ষেপণ বেগ ও নিক্ষেপণ পাল্লার জন্য নিক্ষেপণ কোণ, একটা নিক্ষেপণ কোণ 30 ডিগ্রি হলে অপর নিক্ষেপণ কোণটা হবে 90 মাইনাস 30 অর্থাৎ 90 মাইনাস আলফা, অর্থাৎ 90 মাইনাস 30 ইকুয়াল 60 ডিগ্রি। অর্থাৎ একই নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ পাল্লা, কি বলছে, একই নিক্ষেপণ বেগ ও একই নিক্ষেপণ বেগ ও নিক্ষেপণ পাল্লার জন্য একটা নিক্ষেপণ কোণ যদি 30 ডিগ্রি হয়, অন্য নিক্ষেপণ কোণটা হবে 60 ডিগ্রি। এরপরে আসো কোয়ান রেগুলেশন, যেমন ঘূর্ণন, এই যে ঘূর্ণন, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসলো, তার মানে হলো ওয়ান রেগুলেশন। ওয়ান রেগুলেশন ইকুয়াল হলো 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। যেমন এখানে একটা পাই, আবার এখানে একটা পাই, তাহলে ওয়ান রেগুলেশন ইকুয়াল হচ্ছে 2 পাই রেডিয়ান। তো এখান থেকে আমরা 2 পাই রেডিয়ান মানে হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রি। আচ্ছা, এখন আসো আমরা এখান থেকে যদি 1 রেডিয়ান বের করি, 1 রেডিয়ান ইকুয়াল হলো 360। আচ্ছা, 1 রেডিয়ান আমরা যদি 1 রেডিয়ান বের করি, 1 রেভলিউশন, আচ্ছা 1 রেডিয়ান ইকুয়াল হবে 360 ডিভাইডেড বাই 2 পাই, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 57.3 ডিগ্রি, 57.3 ডিগ্রি, অর্থাৎ 360 ডিভাইডেড বাই 2 পাই। হ্যাঁ, 1 রেডিয়ান ইকুয়াল হলো 360, 360 মানে 1 রেভলিউশন মানে 2 পাই রেডিয়ান, আবার 1 রেভলিউশন মানে 360 ডিগ্রি। তার মানে এখানে যদি 360 ডিগ্রি হয়, 1 রেডিয়ান ইকুয়াল কত, 360 ডিভাইডেড বাই 2 পাই। তো এখানে যদি আমরা পাই এর মান বসাই, তাহলে মান আসবে হচ্ছে 57.3 ডিগ্রি অবজেক্টিভ। এরপরে আসো 1 rps, 1 rps রেগুলেশন পার সেকেন্ড, আবার আসে রেগুলেশন পার মিনিট rpm। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 রেগুলেশন পার সেকেন্ড, 1 রেগুলেশন পার সেকেন্ড। তো 1 রেগুলেশন মানে কত, 1 রেগুলেশন মানে হলো 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, 2 পাই, তার মানে 1 rps ইকুয়াল হলো 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। আবার আসো 1 rpm, 1 rpm ইকুয়াল 1 রেগুলেশন পার মিনিট। তাহলে আমরা লিখতে পারি 1 রেগুলেশন মানে হলো 2 পাই রেডিয়ান, 1 মিনিট মানে হলো এখানে 60 সেকেন্ড। তাহলে এইখানে আমরা লিখতে পারি এটাকে যে এটা যদি কাটি তাহলে হবে 30, তার মানে হবে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, এটা হবে 1 rpm, অর্থাৎ পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। এগুলি আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসো কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল ছিল F ইকুয়াল m v স্কয়ার বাই r। আমরা যদি ভেক্টর রূপ আকারে লিখি, F ভেক্টর ইকুয়াল হবে m v স্কয়ার, এখানে হবে r ভেক্টর ডিভাইডেড বাই হবে r স্কয়ার। এটা হবে কেন্দ্রমুখী বলের সমীকরণ, আর এটা হলো কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ। এই ভেক্টর রূপগুলি কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নে আসে এমসিকিউতে।
এরপরে আসো, যেমন আমরা জানি যে ভি ইকুয়াল আর ওমেগা, ভি ইকুয়াল আর ওমেগা। আবার আমরা জানি যে ওমেগা ইকুয়াল হচ্ছে আমাদের 2 পাই বাই টি। আবার আমরা জানি ওমেগা ইকুয়াল হলো 2 পাই এন বাই টি, কৌণিক বেগ 2 পাই এন বাই টি। খেয়াল করো, এখান দিয়ে কিন্তু ঘড়ির মিনিটের কাটা ঘন্টার কাটার যে অঙ্কগুলি আছে ওইগুলি আমরা সমাধান করতে পারবো। ভি ইকুয়াল আর ওমেগা, তার মানে হলো এটা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। ভি হলো রৈখিক বেগ, ওমেগা হলো কৌণিক বেগ, আর হলো এখানে ব্যাসার্ধ, যেটা ঘড়ির কাটা যখন ঘুরে, মিনিটের কাটাটা বা ঘন্টার কাটা যখন ঘুরে, কাটার দৈর্ঘ্যটাই এখানে ব্যাসার্ধ পরিণত হয়। খেয়াল করো, এই যে আর এর মান পরিবর্তন হলে কিন্তু ভি এর মান পরিবর্তন হয়, কিন্তু ওমেগা অর্থাৎ রৈখিক বেগ কিন্তু পরিবর্তন হয়। যেমন ঘড়ির কাটার ক্ষেত্রে, মিনিটের কাটার ক্ষেত্রে কৌণিক বেগটা কিন্তু স্থির থাকে, বা ঘন্টার কাটার ক্ষেত্রে কৌণিক বেগটা কিন্তু পরিবর্তন হয় না। কেন? কারণ কৌণিক বেগ ওমেগা ইকুয়াল কত 2 পাই বাই টি। আমরা যদি একটা ঘড়ি বিবেচনা করি, যেমন এটা যদি একটা ঘড়ি বিবেচনা করি, এটা হলো 12, এটা দেখো, এটা যদি সেকেন্ডের কাটা হয়, এটা যদি সেকেন্ডের কাটা হয়, তাহলে সেকেন্ডের কাটাটা ঘুরে 12 থেকে ঘুরে আবার 12তে আসলো। কত সেকেন্ড? সেকেন্ডের কাটার ক্ষেত্রে হলো 60 সেকেন্ড, সেকেন্ডের কাটার ক্ষেত্রে হলো 60 সেকেন্ড। আর যদি অর্থাৎ পর্যায়কাল ক্যাপিটাল টি এর মান, এইটা হলো ক্যাপিটাল টি এর মান, সেকেন্ডের কাটার ক্ষেত্রে হলো 60 সেকেন্ড। এটা যদি মিনিটের কাটা হয়, এটা যদি মিনিটের কাটা হয়, 12 থেকে ঘুরে আবার এখানে আসতে কত সময় লাগে? তার 60 মিনিট সময় লাগে, 60 মিনিট সময় লাগে। আচ্ছা, হ্যাঁ 60 মিনিট সময় লাগে এখানে। আচ্ছা, যদি এটা ঘন্টার কাটা হয়, এটা যদি ঘন্টার কাটা হয়, তাহলে 12 থেকে ঘুরে আবার কোথায় আসছে? 12তে আসছে, তার মানে তার 12 ঘন্টা সময় লাগতেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ঘন্টার কাটার ক্ষেত্রে সময় লাগতেছে 12 ঘন্টা, মিনিটের কাটার ক্ষেত্রে সময় লাগতেছে 60 মিনিট, সেকেন্ডের কাটার ক্ষেত্রে সময় লাগতেছে 60 সেকেন্ড। কার মান? টি এর মান। দেখো, সেকেন্ডের কাটার ক্ষেত্রে কিন্তু অলওয়েজ টি এর মান একই থাকবে, আবার মিনিটের কাটার ক্ষেত্রে একই থাকবে, ঘন্টার কাটার ক্ষেত্রে একই থাকবে, কিন্তু পরিবর্তন হবে কোনটা? পরিবর্তন হবে আর এর মান পরিবর্তন হবে। তুমি যদি সেকেন্ডের কাটার দৈর্ঘ্যটা কমাই দাও বা বাড়াই দাও, তাহলে রৈখিক বেগের পরিবর্তন হবে সেকেন্ডের কাটার ক্ষেত্রে, কিন্তু কৌণিক বেগ সর্বদা স্থির থাকবে। আবার ঘন্টার কাটার ক্ষেত্রে তুমি যদি ঘন্টার কাটাটাকে ছোট বড় করো, অর্থাৎ আর এর মান বাড়াও কমাও, তাহলে রৈখিক বেগ পরিবর্তন হবে, কিন্তু কৌণিক বেগ অলওয়েজ স্থির থাকবে। আবার মিনিটের কাটার ক্ষেত্রেও একই অবস্থা। মিনিটের কাটার ক্ষেত্রে যদি মিনিটের কাটার দৈর্ঘ্যটা তুমি কমাই দাও বা বাড়াই দাও, তাহলে এই আর এর মানের পরিবর্তন হবে, কিন্তু ভি এর মানের পরিবর্তন হবে না। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে রৈখিক বেগ, অর্থাৎ সেকেন্ডের বলি, মিনিটের বলি, ঘন্টার বলি, রৈখিক বেগের মান পরিবর্তন হয়, কিন্তু কৌণিক বেগের মান পরিবর্তন হয় না। কারণ কৌণিক বেগ ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি। এই টি সেকেন্ডের কাটার জন্য নির্দিষ্ট, মিনিটের কাটার জন্য নির্দিষ্ট, ঘন্টার কাটার জন্য নির্দিষ্ট। তার মানে ওমেগার মান কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় ভি এর মান, অর্থাৎ রৈখিক বেগের মান পরিবর্তন। আর এই সূত্রটা কখন? এটা হচ্ছে যখন তোমাদেরকে বললো যে একটা ঘড়ি মিনিটে 1200 বার ঘুরে, ঘন্টায় 1200 বার ঘুরে, একটা বস্তু মিনিটে 1300 বার ঘুরে বা 60 বার ঘুরে, ওই জাতীয় প্রশ্নে যখন তোমাকে কৌণিক বেগ নির্ণয় করতে বলবে, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করবে। ওমেগা ইকুয়াল 2 পাই এন বাই টি। ঘন্টায় বা মিনিটে 1200 বার ঘুরে, তাহলে এন হলো ঘূর্ণন সংখ্যা 1200, পাই এর মান আমরা জানি 3.1416। মিনিটে যদি বলে এই মিনিটটা হবে 1 মিনিট মানে 60 সেকেন্ড। আচ্ছা, আবার যদি ঘন্টায় বলে, তাহলে এই 1 ঘন্টাটাকে আমরা কিসে নিয়ে যাব? আমরা এটাকে সেকেন্ডে নিয়ে যাব। ধন্যবাদ। আমরা আসলে এই যে মানে তথ্যগুলি দেওয়া হলো, এই তথ্যগুলি থেকে কিন্তু সাধারণত আমাদের অনেক এমসিকিউ পরীক্ষা আসছে। আমরা এই তথ্যগুলি ভালোভাবে দেখার চেষ্টা করব, তাহলে আমরা এমসিকিউগুলি দিতে পারবো। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব হচ্ছে প্রাসের লেখচিত্র নিয়ে। প্রাসের যে অংশটা আছে, এই অংশের যে লেখচিত্র অংশটা আছে, এমসিকিউর জন্য যেটা আসে, সেই লেখচিত্র নিয়ে এখন আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা লেখচিত্র আঁকবো এখন। দেখো, যেমন প্রথম লেখচিত্রটা হলো এরকম।
আচ্ছা, এখানে আমি তিনটা লেখচিত্র আছি, খেয়াল করো। প্রথম লেখচিত্রটা কি? প্রথম লেখচিত্রটা হলো আমার এই যে 1 নম্বর লেখচিত্র, এটা হলো 1 2 3। প্রথম লেখচিত্রটা হলো সমবেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র। খেয়াল করো, সমবেগের ক্ষেত্রে এই লেখচিত্রটা আমাদের পরীক্ষায় মিনিমাম 2-3টা লেখচিত্র থাকবেই। এই লেখচিত্রটা হলো সমবেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র। দেখো এই লেখচিত্রটা কিন্তু মূল বিন্দুগামী একটা সরলরেখা হচ্ছে, যেহেতু এটা সমবেগের ক্ষেত্রে, এই কারণে আমরা বলতে পারি এই লেখচিত্রের ক্ষেত্রে ত্বরণ হলো 0। অর্থাৎ প্রথম লেখচিত্রটা হলো সমবেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র, এই ক্ষেত্রে ত্বরণের মান 0। এরপরে আসো দ্বিতীয় লেখচিত্র, যেটা অসমবেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে, অসমবেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র। অসমবেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে। আবার আমার তৃতীয় লেখচিত্র যেটা, সেটাও কিন্তু অসমবেগ কিন্তু সুষমতরণ অর্থাৎ সমত্বরণের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র। দুইটাই কিন্তু, এটাও অসমবেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে, এটাও অসমবেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে, কিন্তু পার্থক্য আছে। দেখো, একটা কিন্তু মূল বিন্দুগামী, আরেকটা কিন্তু মূল বিন্দুগামী না, আরেকটা হলো ওয়াই অক্ষকে ছেদকারী রেখা। তাহলে এটা কখন, এটার মধ্যে যখন S0 বা আদিবেগ যখন 0 হবে, আদিবেগ যখন 0 হবে তখন হবে এটা, অর্থাৎ v0 মান যখন 0 হবে, এটার মধ্যে কিন্তু v0 মান যখন থাকবে, অর্থাৎ v0 অর্থাৎ আদিবেগটা যখন থাকবে, তাহলে এটা হচ্ছে কখন S0 হলে লেখচিত্রটি, এটা হচ্ছে S0 হলে লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী পরাবৃত্ত। এটা হচ্ছে মূল বিন্দুগামী পরাবৃত্ত, আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদকারী পরাবৃত্ত। আচ্ছা, আবার এই লেখচিত্রের ঢাল অসমবেগ বা তাৎক্ষণিক বেগ নির্দেশ করে, অর্থাৎ এই যে লেখচিত্রগুলি আঁকা হয়েছে এই লেখচিত্রগুলির ঢালকে নির্দেশ করে, তাৎক্ষণিক বেগ বা অসমবেগ নির্দেশ করতেছে। তাৎক্ষণিক বেগ বা অসমবেগ, পরীক্ষায় প্রশ্ন আসে যে এই লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, তো এই লেখচিত্রের ঢাল অসমবেগ বা তাৎক্ষণিক বেগ নির্দেশ করতেছে। এখানে ঢাল মানে হবে লম্ববায় ভূমি অর্থাৎ সরণ বাই সময়, তার মানে বেগ অর্থাৎ তাৎক্ষণিক বেগ নির্দেশ করতেছে। তাহলে এটাও অসমবেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে, এটাও অসমবেগ বা সমত্বরণের ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে আদিবেগ অর্থাৎ v0 0, এটার ক্ষেত্রে v0 এর মান আছে, তার মানে এটার ক্ষেত্রে s এর মান 0, এটার ক্ষেত্রে s এর মান আছে। আর এটা হলো মূল বিন্দুগামী, এটা হলো y অক্ষকে ছেদকারী। এগুলি হচ্ছে লেখচিত্রের বৈশিষ্ট্য। আসো পরের অংশে। আচ্ছা, এটা হলো 4, এটা হলো 5। খেয়াল করো, এটাও কি, এটা হচ্ছে অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে, অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে উভয় লেখচিত্র, এটাও অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র, অর্থাৎ অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র। এই লেখচিত্রটা মূল বিন্দুগামী, আর এই লেখচিত্রটা হলো ওয়াই অক্ষকে ছেদকারী। এখানে v0 এর মান আছে, এখানে v0 এর মান নাই, এখানে s0, এখানে s এর মান 0 নয়। তাহলে আমাদের যে 4 নাম্বার যে লেখচিত্রটা, সেটা হলো অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে দূরত্ব বনাম সময় লেখচিত্র। এটার মধ্যে S0 হলে লেখচিত্রটা হচ্ছে মূল বিন্দুগামী অধিবৃত্ত, আর এটার মধ্যে S0 না হলে লেখচিত্রটি হবে ওয়াই অক্ষকে ছেদকারী অধিবৃত্ত। আচ্ছা, এটা হলো সমবেগের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। সমবেগের ক্ষেত্রে অর্থাৎ বেগের মান যখন সমান হবে, তখন এই সমবেগের ক্ষেত্রে দেখো বেগের মান, বেগটাকে নিচে আমরা y অক্ষ বরাবর, সময়টাকে নিচে আমরা x অক্ষ বরাবর। এটা হলো সমবেগের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র।
খেয়াল করো, এটা হলো অসমবেগ কিন্তু সুষম ত্বরণের ক্ষেত্রে, অসমবেগ কিন্তু সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, অসমবেগ কিন্তু সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র দুইটাই কিন্তু একই। এটা হলো মূলবিন্দুগামী সরলরেখা আর এটা হলো y অক্ষকে ছেদকারী সরলরেখা। এখানে আদিবেগ 0, এখানে আদিবেগের মান আছে, অর্থাৎ এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা, এটা হবে y অক্ষকে ছেদকারী সরলরেখা। অসমবেগ কিন্তু সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, এবং এই লেখচিত্রের ঢাল, অর্থাৎ এই লেখচিত্র থেকে যদি আমরা ঢাল নির্ণয় করি, এই ঢালটা কি নির্দেশ করবে? এই ঢালটা সুষম ত্বরণ নির্দেশ করবে। আর এগুলি হচ্ছে বৈশিষ্ট্য। আমরা জানি v = v0 + at, যেহেতু আদিবেগ 0 এই কারণে v = at। আবার এই লেখচিত্রের ক্ষেত্রে আদিবেগ 0, s = v0 t মানে ut, এটা বাদ, তাহলে s = half of t²। যেহেতু এখানে আদিবেগগুলি আছে এই কারণে এগুলি, আমি আবারও বলতেছি, এগুলি কিন্তু পরীক্ষার হলে বৈশিষ্ট্য আকারে আসবে, যে এই লেখচিত্রের কোন বৈশিষ্ট্য, এই লেখচিত্রের কোন বৈশিষ্ট্য, এই লেখচিত্রের ঢাল কি নির্দেশ করতেছে। তাহলে এই লেখচিত্রের ঢাল আমাদের এখানে সুষম ত্বরণ নির্দেশ করতেছে, আর এই লেখচিত্রটা মূলবিন্দুগামী সরলরেখা, এই লেখচিত্রটা y অক্ষকে ছেদকারী সরলরেখা। খেয়াল করো, এটা হলো অসমবেগ কিন্তু অসম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। অসমবেগ কিন্তু অসম ত্বরণের ক্ষেত্রে, এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল অসমবেগ কিন্তু সুষম ত্বরণের ক্ষেত্রে, আর এখানের 9 এবং 10 নাম্বার হচ্ছে অসমবেগ কিন্তু অসম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। এই লেখচিত্রের মধ্যে এটা বেগ আদিবেগ থাকবে, এই কারণে এটা মূলবিন্দুগামী, এটা হবে মূলবিন্দুগামী, আর এটা হবে y অক্ষকে ছেদকারী। আচ্ছা, এখন আসো, এই লেখচিত্রগুলির ঢাল কি নির্দেশ করতেছে? এই লেখচিত্রগুলির ঢাল অসম ত্বরণ নির্দেশ করতেছে। এই লেখচিত্রগুলির ঢাল, অর্থাৎ এটার এবং এটার ঢাল অসম ত্বরণ নির্দেশ করছে। এগারো নম্বর হলো, দেখো, অসমবেগ এটা হলো অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। যেহেতু মন্দন এই কারণে মাইনাস, যেহেতু মন্দন এই কারণে মাইনাস। অসমবেগ কিন্তু সমমন্দন, এই কারণে লেখচিত্রের দিক কোন দিকে? নিচের দিকে। অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে। এটা হলো অসমবেগ কিন্তু অসমমন্দনের ক্ষেত্রে, অসমবেগ কিন্তু অসমমন্দনের ক্ষেত্রে। এর আগেটা ছিল অসমবেগ কিন্তু সমমন্দনের ক্ষেত্রে, এটা হলো অসমবেগ কিন্তু অসমমন্দনের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, এবং এই লেখচিত্রের ঢাল নির্দেশ করে অসমমন্দন নির্দেশ করে। ধন্যবাদ। এবার আসো, প্রাসের গতির ক্ষেত্রে যে লেখচিত্রগুলি আছে, যেমন এগুলি হচ্ছে প্রাসের গতির লেখচিত্র, একটু আবার আলোচনা করা হয়েছে। এই যে এটা হলো প্রাসের গতির ক্ষেত্রে লেখচিত্র, এক সময় লেখচিত্র, এটা হলো প্রাসের গতির একটা লেখচিত্র। আবার এটাও কিন্তু প্রাসের গতির লেখচিত্র, এই যে এটাও কিন্তু আমাদের প্রাসের গতির লেখচিত্র, বিন্দু x, x প্রাইম, y, এই লেখচিত্রগুলি হলো প্রাসের গতির ক্ষেত্রে লেখচিত্র। আচ্ছা, এরপরে আসো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র।
এটা হলো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র। কোন একটা বস্তু যত উপরের দিকে নিক্ষেপ করা হবে, সময় যত বাড়বে, বেগের মান এই দেখো বেগের মান আস্তে আস্তে তার কমতেছে, আবার বস্তু সময় যত বাড়তেছে, বস্তুটা যত নিচের দিকে নামতেছে, বেগের মান আস্তে আস্তে কি হবে তখন বাড়বে। অর্থাৎ বস্তু প্রথম অবস্থায় তুমি যখন খাড়া উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করবা, সময় বৃদ্ধি পাবে, বেগ কিন্তু হ্রাস পাবে। এই দেখো সময় বৃদ্ধি পাচ্ছে, বেগ কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। আচ্ছা, বস্তু উপরে উঠে গেছে, এখন বস্তু কোথায় নামবে, নিচের দিকে নামবে। এখন সময় যত বৃদ্ধি পাবে, বেগ তত বৃদ্ধি পাবে। এই দেখো সময় যত বৃদ্ধি পাচ্ছে, বেগ তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র। এরপরে হলো মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র। যেমন এইটা x অক্ষ, y অক্ষ, t, এটা হলো কি এটা হলো মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র। আমরা জানি v সমানুপাতিক t, তাহলে v সমানুপাতিক যদি t হয় তাহলে সময়ের মান বাড়লে বেগের মান বৃদ্ধি পাবে, তাহলে সরলরেখাটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এটা হলো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র। এটা হলো প্রাসের বেগের অনুভূমিক উপাংশ বনাম সময় লেখচিত্র। প্রাসের বেগের অনুভূমিক উপাংশ বনাম সময় লেখচিত্র। আমরা জানি প্রাসের বেগটা দুই ভাগে বিভক্ত হয়, এটা দুটো উপাংশে বিভক্ত হয়, অনুভূমিক উপাংশ, উল্লম্ব উপাংশ। এবং অনুভূমিক উপাংশের মানটা সর্বদা সমান থাকে, সময়ের পরিবর্তনের সাথে সাথে ভিওয়াই অর্থাৎ উল্লম্ব উপাংশের মান পরিবর্তন হয়, হ্রাস পায়, বৃদ্ধি পায়, কিন্তু অনুভূমিক উপাংশের মান সর্বদা সমান থাকে। এই কারণে প্রাসের বেগের ক্ষেত্রে অনুভূমিক উপাংশের বেগ বনাম সময় লেখচিত্র হলো এটা। এই লেখচিত্রটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। যেমন বলা হলো যে এই লেখচিত্রের উ এ কি নির্দেশ করতেছে, যেহেতু এটা বেগ বনাম সময় লেখচিত্র, তার মানে এই উ এটা হচ্ছে এখানে সমতরণ নির্দেশ করতেছে, আর এ বি কি নির্দেশ করতেছে, এ বি সমবেগ নির্দেশ করতেছে, বিসি কি নির্দেশ করতেছে, বিসি এখানে সমমন্দন নির্দেশ করতেছে এই লেখচিত্রে। তাহলে উ এ হলো সমতরণ, এ বি হলো সমবেগ, বিসি হবে সমমন্দন, বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আমাদের গতিবিদ্যার অধ্যায় থেকে কিন্তু আমাদের প্রায় সময় আমাদের এইখানে এই লেখচিত্রগুলি এসে থাকে, এবং লেখচিত্রগুলির বৈশিষ্ট্যগুলি আসে, যে লেখচিত্রগুলির ঢাল কি নির্দেশ করে, এই লেখচিত্রগুলির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা প্রযোজ্য। এভাবে যদি আমরা লেখচিত্রগুলি যদি জানতে পারি তাহলে পরীক্ষা আসলে আমরা দিতে পারবো। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গতিবিদ্যার যেই এমসিকিউ যে অংশটা আছে, অর্থাৎ যেখান থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলি আছে, ওই গাণিতিক সমস্যাগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলি গাণিতিক সমস্যা পরীক্ষায় ইতিমধ্যে এসে গেছে। তো আমরা আসলে এই গাণিতিক যে সমস্যাগুলি আসছে এগুলি নিয়ে এখন আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হলো এরকম যে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি বস্তুর অনুভূমিক পাল্লা 100 মিটার, অনুভূমিক পাল্লা 100 মিটার, সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা কত, তার মানে এস ম্যাক্স বের করতে বলছে। তো এস ম্যাক্স বের করতে হলে আমাকে আমার ভি নট লাগবে। তো আমাদের কাছে কিন্তু অর্থাৎ আদিবেগ লাগবে, আমার কাছে আদিবেগ নাই, যেহেতু পাল্লা দেওয়া আছে আমরা এই পাল্লা থেকে কিন্তু আদিবেগটা বের করতে পারবো। তো চলো আমরা কিন্তু খুব সংক্ষেপে পারবো অঙ্কগুলি। এক নাম্বার হলো আর ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই হলো জি। এখান থেকে আমরা ভি নট স্কোয়ারের মান বের করবো। ভি নট স্কোয়ার ইকুয়াল আর জি ডিভাইডেড বাই সাইন 2 থিটা। তো আমাদের কাছে পাল্লার মান আছে হচ্ছে 100, পাল্লা দেওয়া আছে 100, হ্যাঁ 100 আছে ইনটু 9.8 ইনটু সাইন 2 ইনটু কত দেওয়া আছে 45। তো এখান থেকে আমাদের ভি নট এর মান আসলো, ভি নট এর মান আসছে হচ্ছে এখানে 31.30 আসছে। তো যেহেতু আমাদের কাছে ভি
ভি নট চলে আসছে, আমরা এখান থেকে পাল্লা সর্বাধিক উচ্চতাটা বের করতে পারবো। তো সর্বাধিক উচ্চতা যদি আমরা বের করি, সূত্র হলো এস ম্যাক্স ইকুয়াল হলো ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার বাই হলো 2g। এখন ভি নটের মান চলে আসলো 31.30, সাইন থিটার মান 45 হোল স্কয়ার বাই হলো 2 ইনটু 9.8, 2 ইনটু 9.8, তাহলে 31.30 সাইন 45। হ্যাঁ, তাহলে এটার মান হবে 25 মিটার, 25 মিটার। তো আমরা এখান থেকে কিন্তু আমরা অঙ্কগুলি করতে পারি। দেখো এই অঙ্ক কিন্তু আমরা যখন সৃজনশীল করি বয়ের জন্য শুধু একটা অংশ আসে, কিন্তু অবজেক্টিভের জন্য কত বড় অঙ্ক দিয়ে দিয়েছি, কিছু করার নাই, দিতেই পারে এখানে। আচ্ছা, এটা গেল প্রথম অঙ্ক। এবার আসো দ্বিতীয় অঙ্ক। 2 নং প্রশ্নে কি বললো? 2 নং প্রশ্নে বললো এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, এই যে এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, ভি ব্যাক মিটার পার সেকেন্ডে দেওয়া আছে এখানে, আবার এইখানে সময় দেওয়া আছে সেকেন্ডে, সেকেন্ড এককে, এটা x অক্ষ, এটা y অক্ষ, এইরকম একটা লেখচিত্র দেওয়া আছে। আর একটু ছোট করে দেই, এরকম একটা লেখচিত্র দেওয়া আছে, এটা 0, এটা হলো 10, এটা হলো 5, আর এইখানে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে হচ্ছে 12 ভি মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, এখানে ব্যাগটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। আচ্ছা, তার মানে এটা হলো ব্যাগ বনাম সময় লেখচিত্র। সময়ের মান এখানে দেওয়া আছে 10, 5 10 দেওয়া আছে, ব্যাগের মান দেওয়া আছে এখানে, চূড়াটা দেওয়া আছে 12। আমাদেরকে বলছে লেখচিত্র অনুযায়ী t ইকুয়াল 0 সেকেন্ড হতে t ইকুয়াল 10 সেকেন্ড সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব বের করতে। অর্থাৎ t ইকুয়াল 0 সেকেন্ড সময় থেকে t ইকুয়াল 10 সেকেন্ড সময় পর্যন্ত সে কত দূরে গেল, অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু হলো আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল হলো আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এটা ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি কত, এখানে আমার ভূমি হবে এখানে 10, উচ্চতা কত, উচ্চতা হলো 12। তাহলে এখান থেকে আমার মান চলে আসে 5 5 12 60, 60 মিটার। খুব সহজে করতে পারি। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা ত্রিভুজে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন হলো, বলছে কি একটি বস্তুকে 180 মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলো। একটি বস্তুকে 180 মিটার উঁচু মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কখন বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে? এটা হচ্ছে সময় বের করতে বলছে। আমরা যদি একটু চিত্রটা আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন মনে করো এই হলো 180 মিটার, এই হলো 180 মিটারের উপরের একটা বস্তু এখান থেকে ছেড়ে দিচ্ছে, নিচের দিকে আসতেছে, আরেকটা বস্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছে। বলা হলো যে 180 মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত সময় পর তারা মিলিত হবে? ধরে নিলাম তারা এই বিন্দুতে এসে মিলিত হবে, এই যে এই বিন্দুতে এসে মিলিত হবে। আচ্ছা, এখন কত সময় পর মিলিত হবে বলছে। তাহলে এই যে ধরে নিলাম পি বিন্দুতে মিলিত হবে, এটা হলো উপরেরটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। পুরোটা যদি 180 হয়, ধরি ভূমি থেকে x উচ্চতায় মিলিত হবে, ধরি তারা ভূমি থেকে x উচ্চতায়, x মিটার উচ্চতায় পি বিন্দুতে মিলিত হবে। তাহলে উপর থেকে পি বিন্দুর দূরত্ব কত? উপর থেকে পি বিন্দুর দূরত্ব 180 মাইনাস x মিটার। আচ্ছা, এখন আসো মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এই এ বিন্দুর থেকে, এই বিন্দুর বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে আর বি বিন্দুর বস্তুটা উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে খারাপভাবে। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুতে অবস্থিত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে h ইকুয়াল ut প্লাস হাফ অফ জিটি স্কয়ার, হাফ অফ জিটি স্কয়ার। এখন এ বিন্দুর বস্তু কোথায় আসবে? পি বিন্দুতে আসবে। তাহলে পি বিন্দুতে আসলে সে কত দূরত্ব অতিক্রম করবে? 180 মাইনাস x। তার মানে এই ক্ষেত্রে হবে 180 মাইনাস x ইকুয়াল, এখানে তার যেহেতু এখান থেকে ছেড়ে দিচ্ছে আদিবেগ শূন্য, ইকুয়াল হাফ অফ জিটি স্কয়ার। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আসো বি বিন্দুতে অবস্থিত বস্তুর ক্ষেত্রে এই বস্তুটা কোথায় নিক্ষেপ করছে? খাড়াভাবে উপরের দিকে।
তাহলে বি বিন্দুতে অবস্থিত বস্তুর ক্ষেত্রে আমরা সমীকরণ লিখতে পারি h ইকুয়াল ut মাইনাস হাফ অফ gt স্কয়ার। এখন আমরা এই h সে কত দূরত্ব অতিক্রম করবে? বি বিন্দু x দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই h এর মান হবে x ইকুয়াল ut মাইনাস এর হাফ অফ gt স্কয়ার। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করতে পারছি। এই x এর মান নিয়ে আমরা 1 নং সমীকরণে বসাবো, এই x এর মান নিয়ে 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই 180 মাইনাস x এর মান হলো কত আমাদের? x এর মান হলো আমাদের, আচ্ছা এখানে ঠিক আছে 180 60। আচ্ছা এখানে আরেকটা কথা, কত বেগে নিক্ষেপ করছে দ্বিতীয় বস্তুটাকে? 60 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, তার মানে ইউর মানটা 60 হবে। আচ্ছা এটা পরে বসাতে পারবো আমরা, ut মাইনাস 7 এসে প্লাস হয়ে যাবে, প্লাস এর হাফ অফ gt স্কয়ার ইকুয়াল হবে প্লাস এর হাফ অফ gt স্কয়ার। খেয়াল করো আমরা মূলত এই x এর মানটাকে নিয়ে 1 নং সমীকরণে বসালাম, যেহেতু এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা এখন এই প্লাসের হাফ অফ gt স্কয়ার ওই পাশে গেলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তার মানে 180 ইকুয়াল ut, 180 ইকুয়াল হবে ut। আচ্ছা তো এখন আমাদের এইটা আর এটা কাটা যাবে, তাহলে আমরা মূলত t এর মান বের করব। তাহলে t ইকুয়াল হবে 180 ডিভাইডেড বাই হচ্ছে কত? u। তো u মানে কত বেগে নিক্ষেপ করছে? 60 বেগে নিক্ষেপ করছে, তার মানে 180 ডিভাইডেড বাই 60, তার মানে t ইকুয়াল হবে 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পর তারা মিলিত হবে। এই যদি কন্ডিশন হয়, এই কন্ডিশন হলে কিন্তু মূলত আমরা এখান থেকে এই সমীকরণটা মাথায় রাখতে পারি যে কত সময় পরে মিলিত হবে। t ইকুয়াল উচ্চতা বাই আদিবেগ। ধন্যবাদ। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হলো 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুতে রৈখিক বেগের মান কত? 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? মিনিটের কাঁটা এবং রৈখিক বেগ, তো রৈখিক বেগ মানে কি? v ইকুয়াল r ওমেগা, v ইকুয়াল r ওমেগা। তো আমরা জানি যে ওমেগা ইকুয়াল কত? 2 পাই বাই t, তার মানে 2 পাই বাই t ইনটু r। আচ্ছা এখন আসো রৈখিক বেগ বের করতে বলছে, তাহলে হবে 2 ইনটু 3.1416। কত বলছে? 0.01 মিটার দৈর্ঘ্যের রৈখিক কাঁটা, তো এই দৈর্ঘ্যটা যখন ঘুরবে তখন এটা ব্যাসার্ধ হবে, তখন এটা r এর মান হবে 0.01। এটা কার কাঁটা? মিনিটের কাঁটা। মিনিটের কাঁটার ক্ষেত্রে হবে কি? মিনিটের কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল হবে 60 মিনিট। 60 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নেই 3600, সরি 3600, তাহলে 2 ইনটু 3.1416 এটা। আচ্ছা মান আসবে 1.74 ইনটু 10 টু দি পাওয়ার -5 মিটার পার সেকেন্ড। ধন্যবাদ। আর এটা আমাদের রৈখিক বেগের মান আসলো। পরের প্রশ্ন খুবই মজার প্রশ্ন, 5 নাম্বার। বলা হলো 45 মিটার উচ্চতায় অবস্থিত 45 মিটার উচ্চতায় অবস্থিত নল হতে সমান সময় ব্যবধানে পানির ফোঁটা ভূমিতে পতিত হচ্ছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন চতুর্থ ফোঁটা নল থেকে পড়ার উপক্রম হয়। জি এর মান দেওয়া আছে 10 ms ইনভার্স 2। এখানে দুটো প্রশ্ন। প্রথম ফোঁটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফোঁটা ভূমি হতে কত উচ্চতায় থাকবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো প্রথম ফোঁটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফোঁটা ও দ্বিতীয় ফোঁটার বেগের অনুপাত কত হবে? তো আমরা একটু চিত্র আঁকার সাহায্যে যদি করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমার। দেখো এটা হলো একটা পানির নল, যদি আমরা বিবেচনা করি এই যে এটা একটা পানির নল আমরা বিবেচনা করলাম। এখান থেকে প্রথম ফোঁটাটা পড়তেছে, এই যে প্রথম ফোঁটাটা পড়তেছে, এই হলো দ্বিতীয় ফোঁটা, দ্বিতীয় ফোঁটা, এই হলো তৃতীয় ফোঁটা, এই হলো চতুর্থ ফোঁটা, এই হচ্ছে ভূমি, এই হলো ভূমি। কি বলছে? বলছে যে প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন চতুর্থ ফোঁটা নল থেকে পড়ার উপক্রম হয়। এই যে প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে গেল তখন চতুর্থ ফোঁটা নল থেকে বের হচ্ছে, আর দ্বিতীয় এবং তৃতীয় ফোঁটাটা এই যে এই উচ্চতার মধ্যে আছে।
এখন বলছে কি প্রথম ফোঁটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফোঁটা ভূমিতে হতে কত উচ্চতায় থাকবে। খেয়াল করো একই সময় ব্যবধানে কিন্তু পড়ছে বলতেছে, অর্থাৎ এটা যদি প্রথম ফোঁটা বিবেচনা করি আমরা, এটাকে প্রথম ফোঁটা, এটা দ্বিতীয় ফোঁটা, এটা তৃতীয় ফোঁটা, এটা চতুর্থ ফোঁটা, এখন একই সময় ব্যবধানে পড়তেছে। তাহলে এই ফোঁটাটা অর্থাৎ আমরা যদি এখানে বিবেচনা করি যে তৃতীয় ফোঁটাটা পড়তে সময় লাগতেছে আমার কত সময়, টি সময় লাগতেছে ধরে নিলাম। তাহলে দ্বিতীয় ফোঁটাটা পড়তে সময় লাগতেছে কত, দ্বিগুণ সময় লাগবে। দ্বিতীয় ফোঁটা পড়তে সময় লাগতেছে এখানে 2t, অর্থাৎ এই যে তৃতীয় ফোঁটাটা যখন এখানে আসছে সময় লাগছে t, দ্বিতীয় ফোঁটাটা যখন কলের মুখ থেকে বা নলের মুখ থেকে এখানে আসছে সময় লাগছে 2t, প্রথম ফোঁটা যখন আসবে তখন সময় লাগবে কত, 3t সময় লাগবে। ধরে নিলাম সময় লাগতেছে 3t। খেয়াল করো এই যে তৃতীয় ফোঁটাটা নল থেকে এই পর্যায়ে আসতে সময় লাগছে t, দ্বিতীয় ফোঁটাটা নলের মুখ থেকে এই পর্যায়ে আসতে সময় লাগছে 2t, যেহেতু সময় ব্যবধান সমান। চতুর্থ ফোঁটা মানে প্রথম ফোঁটাটা এখান থেকে এখানে আসতে সময় লাগছে 3t সময় লাগছে। এখন আসো এই যে উচ্চতাটাকে আমরা এটাকে ধরে নিলাম আমরা h1, অর্থাৎ প্রথম ফোঁটা যে উচ্চতাটা অতিক্রম করলো সেটাকে ধরছি আমরা h1, আবার দ্বিতীয় ফোঁটা যে উচ্চতাটা অতিক্রম করলো সেটাকে ধরলাম আমরা h2, তৃতীয় ফোঁটা যে উচ্চতাটা অতিক্রম করলো সেটাকে ধরলাম আমরা h3। তাহলে দেখো প্রথম ফোঁটা আর চতুর্থ ফোঁটা কোথায় আছে, এটা কিন্তু এখনো নলের মুখের মধ্যে আছে। প্রথম ফোঁটা উচ্চতা ধরলাম h1, সময় ধরলাম 3t পড়ার সময়। দ্বিতীয় ফোঁটার ক্ষেত্রে উচ্চতা ধরলাম h2, সময় ধরলাম কত, t2, উচ্চতাটা কিন্তু উপর থেকে ধরা হয়েছে। তৃতীয় ফোঁটার ক্ষেত্রে উচ্চতা ধরা হয়েছে h3, সময় ধরা হয়েছে t। এখন যেহেতু সময়ের ব্যবধানটা সমান, আমরা আমাদেরকে প্রথম প্রশ্নে বলছে প্রথম ফোঁটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফোঁটা ভূমি হতে কত উচ্চতায় থাকবে, তার মানে 1 এবং 3 নিয়ে কাজ করতে হবে। আমরা পরন্ত বস্তু যে সমীকরণটা পাইছিলাম সেটা হলো h সমানুপাতিক t স্কয়ার। আমরা এই লজিক দিয়ে অঙ্কটা খুব সহজেই করতে পারি। তাহলে আমরা বলতে পারি h1/t1 স্কয়ার ইকুয়াল h2/t2 স্কয়ার। আমাদের এখানে প্রথম এবং তৃতীয়, যেহেতু তৃতীয় বলছে এটা হবে 3, যেহেতু আমাদেরকে এখানে তৃতীয় ফোঁটার সাথে প্রথম ফোঁটার তুলনা, তার মানে এখানে হবে 3। তাহলে আমরা এখান থেকে h3 এর মান বের করব। বলছে তৃতীয় ফোঁটা ভূমি হতে কত উচ্চতায়, তৃতীয় ফোঁটা ভূমি হতে কত উচ্চতায়। আচ্ছা তাহলে h3 টা আমি প্রথমে বের করব আমরা। তাহলে h3 ইকুয়াল হবে t3/t1 হোল স্কয়ার ইনটু হলো h1। এখন আসো t3 এর মান কত, t3 অর্থাৎ তৃতীয় ফোঁটার সময় কত, তৃতীয় ফোঁটার সময় হলো t, তাহলে t3 এর মান হবে t, আর প্রথম ফোঁটার ভূমিতে পড়ার সময় হচ্ছে কত, 3t, তাহলে t1 এর মান হবে 3t। এই বসালাম আমরা এখানে 3t, এই যে হোল স্কয়ার। এখন h1 প্রথম ফোঁটা ভূমি থেকে, এই যে নল থেকে ভূমির উচ্চতা কত, নল থেকে ভূমির উচ্চতা হলো 45 মিটার, অর্থাৎ এখান থেকে শুরু করে এই উচ্চতাটা হলো 45 মিটার, তার মানে h1 এর মান কত, 45 মিটার ইনটু হলো 45, 80 কাটা, তার মানে h3 এর মান চলে আসলো হচ্ছে আমাদের 5 মিটার। খেয়াল করো h3 কোন অংশটা, h3 হলো নলের মুখ থেকে এই বিন্দুর উচ্চতা, অর্থাৎ এই ফোঁটা পর্যন্ত এই দূরত্বটা হলো h3, কিন্তু অর্থাৎ নলের মুখ থেকে তৃতীয় ফোঁটা পর্যন্ত দূরত্বটা হলো h3, কিন্তু আমাদেরকে প্রশ্নে বলছে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। তাহলে যেহেতু আমাদের h3 এর মান অর্থাৎ এই জায়গাটার মান বের হলো 5 মিটার, আর পুরো জায়গা অর্থাৎ পুরো উচ্চতাটা হলো 45 মিটার, তাহলে এই তৃতীয় ফোঁটা ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, 45 - 5 অর্থাৎ 40 মিটার উচ্চতায় থাকবে। তাহলে ভূমি থেকে উচ্চতা হবে 45 - 5 ইকুয়াল 40 মিটার, অর্থাৎ তৃতীয় ফোঁটা ভূমি থেকে 40 মিটার উচ্চতায় থাকবে। তো আমরা কিন্তু প্রথমে এই নল থেকে উচ্চতাটা বের করছি, আমাদের কিন্তু নল থেকে উচ্চতা বের করতে বলে নাই, আমাদেরকে বের করতে বলছে ভূমি থেকে উচ্চতা। তো আমরা পরে এই টোটাল উচ্চতা থেকে নলের উচ্চতাটা, এই নল থেকে এই বিন্দুর উচ্চতাটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে ভূমি থেকে উচ্চতাটা আমরা বের করতে পারবো। তো ঠিক এভাবে আমাদের দ্বিতীয় তৃতীয় বিন্দু যদি বলে তাও আমরা বের করতে পারবো, বা প্রথম তৃতীয় বা প্রথম চতুর্থ যদি বলে তখন আমাদের এই যে এই অংশটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা খুব সহজে এটা করতে পারবো। পরের প্রশ্নে কি বলছে, পরের প্রশ্নে বলছে যে প্রথম ফোঁটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফোঁটা ও দ্বিতীয় ফোঁটার বেগের অনুপাত।
তৃতীয় ফোঁটা ও দ্বিতীয় ফোঁটার বেগের অনুপাত, তৃতীয় এবং দ্বিতীয়। তো বেগ এবং সময় আমরা জানি ভি সমানুপাতিক টি, তাহলে আমরা লিখতে পারি কি v3 বাই হলো v2 ইকুয়াল t3 বাই হলো t2। যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় এই কারণে 2 3, যদি প্রথম তৃতীয় বলতো 1 3 হতো। এখন আসো t3 এর মান কত, t3 অর্থাৎ তৃতীয় ফোঁটার জন্য সময় কত, তৃতীয় ফোঁটার জন্য সময় হলো t, অর্থাৎ নলের মুখ থেকে তৃতীয় ফোঁটা এই বিন্দুতে আসতে কত সময় লাগছে, t সময় লাগছে, তার মানে t3 এর মান হলো t, t3 এর মান হলো t। নলের মুখ থেকে দ্বিতীয় ফোঁটা এই বিন্দুতে আসতে কত সময় লাগছে, 2t সময় লাগছে, তার মানে t2 এর মান হবে 2t। তাহলে আমরা এখানে বসাবো 2t, তাহলে t কাটা, তাহলে 1/2 মানে অনুপাত 1/2, তার মানে v3 অনুপাত v2। যেহেতু তৃতীয় ফোঁটা ও দ্বিতীয় ফোঁটার অনুপাত বের করতে বলছে, এই কারণে v3 অনুপাত v2 ইকুয়াল 1/2। ধন্যবাদ। আমাদের পরের প্রশ্নে কি বলছে, আমাদের পরের প্রশ্নে বলছে একটি ট্রাক ভিটি বেগে পূর্ব দিকে এবং একটি কার ভিসি বেগে পশ্চিম দিকে গতিশীল হলে ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত, ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত। তো আমরা কিছুক্ষণ আগে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করছিলাম, যেমন এটা ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ, ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ। এই হলো ট্রাক যাচ্ছে এইদিকে আর কার যাচ্ছে এইদিকে, মনে করো এই যাচ্ছে, কার যাচ্ছে এইদিকে, তাহলে একটা আরেকটার কি বিপরীতে, একটা আরেকটার বিপরীতে, অর্থাৎ প্রথমটা হলো ট্রাকের বেগ, এটা পূর্ব দিকে যাচ্ছে, তাহলে ভিটি, আর এটা হলো পশ্চিম দিকে যাচ্ছে বিপরীত দিকে ভিসি, ভিটি এর সাপেক্ষে ভিসি, অর্থাৎ প্রথম ফোঁটা ভূমি না এটা না, একটি ট্রাক ভিটি বেগে পূর্ব দিকে, এই ভিটি বেগে পূর্ব দিকে যাচ্ছে এবং একটি কার ভিসি বেগে পশ্চিম দিকে গতিশীল হলে ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত। আমি বলছি যার সাপেক্ষে তার ঋণাত্মক মান যোগ করতে হবে, যেহেতু এখানে বিপরীত দিকে তখন মাইনাস হবে, অর্থাৎ আমরা লিখতে পারি ভিসি ইকুয়াল ভি ইকুয়াল ভিসি মাইনাসের ভিটি, অর্থাৎ ভিসি প্লাস ভিটি। দেখো প্রথম কথা হচ্ছে যার সাপেক্ষে তার ঋণাত্মক মান ভিটি ট্রাকের সাপেক্ষে, এই কারণে ট্রাকের ঋণাত্মক মান যোগ করতে হবে কখন, যখন বস্তুটা একই দিকে যাবে, আর আমাদের যেহেতু বস্তুটা বিপরীত দিকে এই কারণে এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস। পরের প্রশ্ন, এ ও বি দুটি গাড়ি যথাক্রমে 10 কিলোমিটার/আওয়ার এবং 20 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে চলছে। আচ্ছা, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, একই প্রশ্ন, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে তার ঋণাত্মক মান যোগ করতে হবে, যেহেতু একই দিকে, তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল এর সাপেক্ষে, তার মানে ভিবি প্লাস মাইনাসের ভিএ, যেহেতু এর সাপেক্ষে এই কারণে এর ঋণাত্মক মান, যেহেতু একই দিকে এই কারণে এখানে যোগ হয়েছে, তো ভিবি এর মান দেওয়া আছে 20 প্লাস মাইনাসের 10, তার মানে হবে 10 কিলোমিটার/আওয়ার। ধন্যবাদ। পরের প্রশ্ন বলা হলো, একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, ওয়াই বিন্দু ও বিন্দু 490 মিটার, বি বেগে নিক্ষেপ করা হয়েছে 120 মিটার/সেকেন্ড বেগে। খেয়াল করো এখানে বলল কি, এখানে বলল যে একটি বোমারু বিমান ভূমি হতে 490 মিটার উচ্চতায় ভূমির সমান্তরালে 120 মিটার/সেকেন্ড বেগে বোমা ফেলে দিল। এই যে ভূমি হতে 490 মিটার বিন্দুতে বিন্দুতে মনে করে একটা বোমারু বিমান যাচ্ছে, সে ভূমির সমান্তরালে 120 মিটার/সেকেন্ড বেগে একটা বোমা ছুড়ে দিল ভূমির সমান্তরালে। এই যে ভূপৃষ্ঠের উপর পি একটি বিন্দু, এই যে ভূপৃষ্ঠের উপর পি একটি বিন্দু, এই পি বিন্দুতে এসে পড়লো। আচ্ছা, বোমাটি কখন ভূপৃষ্ঠে আঘাত হানবে, বোমাটি কখন ভূপৃষ্ঠে আঘাত হানবে, তো এটা খুব সহজে আমরা করতে পারি যে h ইকুয়াল v নট টি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। খেয়াল করো ব্যাগ কিন্তু অনুভূমিক উপাংশ বরাবর, এখানে এই বস্তুটা কিন্তু উল্লম্ব বরাবর কিন্তু কোনো ব্যাগ নাই, যেহেতু উল্লম্ব বরাবর ব্যাগ নাই, এই v নট এর মান 0 প্লাস হাফ অফ জিটি স্কয়ার, যেহেতু ভূমির সমান্তরালে এই কারণে v নট 0,
আচ্ছা h, আর মানে আমাদের এখান থেকে কি বের করতে বলছে, আমাদেরকে এখান থেকে সময় বের করতে বলছে, অর্থাৎ আমরা লিখতে পারি t ইকুয়াল 2h বাই হলো g, রুট ওভার অফ, তাহলে t ইকুয়াল 2h, হ্যাঁ 2h বাই g, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 2 ইনটু h এর মান 490 ডিভাইডেড বাই 9.8, তাহলে 490 ইনটু 2, আচ্ছা তাহলে t এর মান আসলো হচ্ছে 10 সেকেন্ড, t এর মান আসলো 10 সেকেন্ড। পরের প্রশ্ন হলো ওয়াইউপি বিন্দুর মধ্যাকার দূরত্ব, ওয়াইউপি বিন্দুর মধ্যাকার দূরত্ব এটা হলো অনুভূমিক দূরত্ব। আমরা জানি অনুভূমিক দূরত্বের ক্ষেত্রে ব্রাশের ক্ষেত্রে কিন্তু অনুভূমিক অক্ষ বরাবর ত্বরণ থাকে না, তার মানে এই দূরত্বটা নির্ণয় করতে হবে সমবেগের সূত্র দিয়ে, অর্থাৎ s ইকুয়াল vt। তো v এর মান এখানে আমাদের কাছে আছে, v এর মান হলো এখানে যেহেতু অনুভূমিক অক্ষ বরাবর বেগ 120, সময় এখান থেকে এখানে আসতে সময় লাগছে একটু আগে বের করলাম 10 সেকেন্ড, তার মানে এটা হবে 1200 মিনিট, অর্থাৎ s ইকুয়াল হবে 1200 মিনিট। আচ্ছা, তো পরের প্রশ্নটা হলো, এটা একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো চিত্র, আচ্ছা আমাদের এখানে এটা একটা ভিটি লেখচিত্র, ব্যাগ মিটার পার সেকেন্ডে আছে, সময়টা সেকেন্ডে আছে। আচ্ছা এখানে আমাদেরকে বলছে যে হ্যাঁ t ইকুয়াল 0 থেকে t ইকুয়াল 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত, t ইকুয়াল 0 থেকে t ইকুয়াল 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা 5 সেকেন্ড পর্যন্ত আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব বের করতে হচ্ছে, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা খেয়াল করো আমাদের এখানে t ইকুয়াল 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, তাহলে এই একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, এই একটা অংশ, 4টা অংশ, অর্থাৎ 4টা অংশ আমাদেরকে 4টা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে আমাদের। আমরা যখন t ইকুয়াল অর্থাৎ 2 সেকেন্ড পর্যন্ত যখন বের করব, 2 সেকেন্ড পর্যন্ত একটা, 3 সেকেন্ড পর্যন্ত একটা, 4 সেকেন্ড পর্যন্ত একটা, 5 সেকেন্ড পর্যন্ত আরেকটা, তাহলে এই যে 4 ধাপে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি বের করি 2 সেকেন্ড পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ s1 ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। তো এখানে আদিবেগ কত, আদিবেগ হলো 0, শেষ বেগ হলো কত, শেষ বেগ হলো 20, এই যে শেষ বেগ হলো 2 সেকেন্ডের জন্য শেষ বেগ হলো 20 বাই 2, যেহেতু আমরা 2 সেকেন্ডের জন্য বের করতেছি এই কারণে 2, তো 2 কাটা গেলে হলো 20 মিটার। আচ্ছা তাহলে আমাদের 2 সেকেন্ড পর্যন্ত হয়ে গেল, বাকি হলো 3 সেকেন্ডের জন্য, 3 সেকেন্ড মানে 2 থেকে 3 ব্যবধান কত, 1 সেকেন্ড, তাহলে s2 ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। তাহলে আদিবেগ কত, আদিবেগ হলো 20, শেষ বেগ কত, যেহেতু এখানে আসছে শেষ বেগ হলো 0 বাই 2 ইনটু এখানে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে আসলো, সময় কত 1 সেকেন্ড, অর্থাৎ এটা হবে তার 1 সেকেন্ড, তাহলে এটার মান হবে 10 মিটার। গেল আমাদের 3 সেকেন্ড পর্যন্ত। এবার আসো 4 সেকেন্ডের জন্য, 4 সেকেন্ডের জন্য হলো s3 ইকুয়াল হবে u প্লাস v বাই 2 ইনটু t। তাহলে 4 সেকেন্ডের ক্ষেত্রে u কত, u হলো আদিবেগ হলো 0, শেষ বেগ কত 20, তাহলে 0 প্লাস 20 বাই 2 ইনটু হলো 4 বিয়োগ 3, সময় হলো 1 সেকেন্ড, তাহলে এটা হবে কত মিনিট, কত 10 মিটার, এটা হবে 10 মিটার। এবার আসো 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, এটা কিন্তু সমবেগ, সমবেগের ক্ষেত্রে s4 ইকুয়াল হবে vt। তো v এখানে বেগ কত, বেগ হলো 10 ইনটু কত, 10 ইনটু হবে 1, যেহেতু 4 থেকে 5 যেতে সময় লাগছে 1 সেকেন্ড, তার মানে 10 মিটার। তাহলে আমরা লিখতে পারি s ইকুয়াল s1 প্লাস s2 প্লাস s3 প্লাস s4,
অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে 20 প্লাস 10 10 10 10 প্লাস 10 প্লাস 10 ইকুয়াল হবে 50 মিটার। তাহলে 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার। 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার। দ্বিতীয় প্রশ্ন যেটা আসলো t ইকুয়াল 0 থেকে 5 সেকেন্ডে বস্তুর সরণ কত? সরণ হবে এখানে 50 মিটার। আচ্ছা, তাহলে আমরা এই যে লেখচিত্রগুলি যদি জানতে পারি কোন সময় কোন সূত্রটা ব্যবহার করা যাবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে অঙ্কগুলি আসলে দিতে পারবো। এই লেখচিত্রের সূত্রগুলি অর্থাৎ সূত্রগুলি আমাদেরকে বুঝতে হবে। সূত্রগুলি যদি আমরা বুঝতে পারি সূত্রগুলি কখন কোনটা ব্যবহার করা হবে, তখন কিন্তু আমরা অঙ্কগুলি আসলে দিতে পারবো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গতিবিদ্যার আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আমরা। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তো আমরা জানি কি, আমরা জানি a সমানুপাতিক t স্কয়ার। তাহলে 1 সেকেন্ডের জন্য 1 স্কয়ার, 2 সেকেন্ডের জন্য 2 স্কয়ার, 3 সেকেন্ডের জন্য 3 স্কয়ার। 1 স্কয়ার মানে হবে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9। তার মানে হবে 1:4:9। অর্থাৎ আমরা বলতে পারি যে মুক্তভাবে কোনো বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হলো 1:4:9। পরের প্রশ্ন হলো একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে। এখানে x ইকুয়াল 4t স্কয়ার প্লাস 3t 3t মিটার দেওয়া আছে। বলছে কি 2 সেকেন্ড পর বেগ কত? এটা হলো একটা বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে, বলছে 2 সেকেন্ড পর বেগ কত। তো আমরা বেগের সমীকরণ জানি কি, v ইকুয়াল d dt অফ x। তাহলে d dt অফ x মানে হলো 4t স্কয়ার প্লাস 3t। আমরা ব্যবকলন করব d dt অফ 4t স্কয়ার প্লাস d dt অফ 3t। তাহলে এখানে যদি ব্যবকলন করি 4 ইনটু 2t প্লাস হলো 3 d dt অফ t মানে হচ্ছে কত 1, তার মানে 3। তাহলে হবে 8t প্লাস 3। এটা হলো v এর মান। কয় সেকেন্ড পরে বের করতে বলছে আমাদের? 2 সেকেন্ড পরে। তাহলে 2 সেকেন্ড পর v ইকুয়াল হবে 8 ইনটু 2 প্লাস 3, 8 দুগুণে 16 আর 3 19 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগের মান হবে 19 মিটার পার সেকেন্ড। ধন্যবাদ। পরের প্রশ্নে বলছে কোন একটি বস্তুর আদি বেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং ত্বরণ 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ হলে 10 সেকেন্ড পর এর বেগ কত? 10 সেকেন্ড পর এর বেগ কত? তার মানে আমাদের এখানে আদি বেগ অর্থাৎ আদি বেগ ভেক্টর দিয়ে দিছে। আদি বেগের ভেক্টর দিয়ে দিছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ত্বরণের আমাদের এখানে ভেক্টর দিয়ে দিছে হচ্ছে 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ। অর্থাৎ আদি বেগ দিয়ে দিছে, ত্বরণ দিয়ে দিছে, বলছে 10 সেকেন্ড পর বেগ কত। এগুলো মানগুলি বের করতে হবে, ভেক্টর থেকে মান বের করতে হবে। তো আমরা জানি মান নির্ণয় সূত্র অনুসারে ইকুয়াল 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, আর এটা হবে 5। a ইকুয়াল হবে 0.4 স্কয়ার প্লাস 0.3 স্কয়ার ইকুয়াল হবে 0.4 স্কয়ার প্লাস 0.3 স্কয়ার ইকুয়াল হবে 0.5। তাহলে আমাদের এইখানে এটা হলো আদি বেগ মিটার পার সেকেন্ড, আর এটা হবে ত্বরণ ms ইনভার্স 2। তাহলে 5 আসলো, এটা আসলো। এখন আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে 10 সেকেন্ড পর বেগ কত। 10 সেকেন্ড পর বেগ কত? তো বেগ মানে v ইকুয়াল u প্লাস at। আর u কত? আমার u হলো 5, a হলো 0.5, t কত? t হলো এখানে 10। তাহলে এইখানে হবে 5 প্লাস 5 ইকুয়াল হবে 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ v এর মান আসলো আমাদের এখানে 10 মিটার পার সেকেন্ড। ধন্যবাদ।
তার মানে আমাদের ভেক্টর ছিল, আমরা মানগুলি বের করছি, বের করে আমরা সমীকরণে বসিয়ে আমরা মানটা বের করতে পারছি। আচ্ছা, পরের প্রশ্ন হলো একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সমতরণে চলতে শুরু করলো এবং তৃতীয় সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির ত্বরণ কত? বস্তুটির ত্বরণ কত? তৃতীয় সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, বস্তুটির ত্বরণ কত? আচ্ছা, তো আমরা এই সূত্রগুলি, আমরা একটা সূত্র পাইছিলাম এরকম যে s equal u plus half of a into 2t minus 1, s equal u plus half of a into 2t minus 1। সে তৃতীয় সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে s এর মান হলো কত? 10। আচ্ছা, কত বেগ নিয়ে? 4 মিটার পার সেকেন্ড, 4 হাফ অফ, আমাদেরকে ত্বরণ বের করতে বলছে a, 2 ইনটু কত সেকেন্ডে? তৃতীয় সেকেন্ডে, তার মানে 2 ইনটু 3 মাইনাস এর 1, তার মানে হলো 10 ইকুয়াল 4 প্লাস হাফ ইনটু a ইনটু। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে এর মান আসবে হচ্ছে 2.4 ms ইনভার্স 2, এর মান আসবে আমাদের 2.4 ms ইনভার্স 2। ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্ন হলো 3 ms ইনভার্স 2 ত্বরণে একটি লিফট নিচের দিকে নামছে। লিফটটি যখন ভূমি থেকে 13.6 মিটার উপরে ছিল তখন একটি বল লিফট থেকে ছেড়ে দেওয়া হলো। ভূমি স্পর্শ করতে লিফটের কত সময় লাগবে? ভূমি স্পর্শ করতে লিফটের কত সময় লাগবে? তো মনে করো এই যে একটা লিফট, 3 ms ইনভার্স 2 ত্বরণে লিফট নিচের দিকে নামতেছে। এই লিফট নামতেছে 3 ms ইনভার্স 2 ত্বরণে নিচের দিকে। লিফট যখন ভূমি থেকে 13.6 মিটার উপরে ছিল, এই যে এটা হলো ভূমি, এই হলো ভূমি, ভূমি থেকে কত উপরে ছিল? 13.6 মিটার উপরে ছিল। তখন একটি বল লিফট থেকে ছেড়ে দেওয়া হলো, তখন এখান থেকে একটা বল ছেড়ে দেওয়া হলো, তখন লিফট, আচ্ছা, ভূমি স্পর্শ করতে লিফটের কত সময় লাগবে? তার মানে কি বের করতে বলছে? সময় বের করতে বলছে। তো আমরা জানি লিফট যখন নিচের দিকে নামে তখন আমাদের সমীকরণটা হয় এটা, h equal ut plus half of g minus a into t square। লিফট যখন নিচের দিকে নামে তখন মাইনাস, লিফট উপরের দিকে উঠলে প্লাস। এই a হলো লিফটের ত্বরণ, g হলো অভিকর্ষজ ত্বরণ। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে এখানে t এর মান বের করতে বলছে। তো যেহেতু এটাকে ছেড়ে দেওয়া হলো, আদিবেগ 0, অর্থাৎ h এর মান আমরা এখান থেকে বসাতে পারি h equal 0 plus half of g minus a into t square। তার মানে আমাদের এইখানে সমীকরণটা হবে t square equal 2h বাই হলো g minus a। তাহলে আমরা যদি মান বসাই, 2 কত উচ্চতায় ছিল? 13.6, g হলো 9.8, লিফটের ত্বরণ a হলো আমাদের এখানে 3, তাহলে t এর মান হবে 2 সেকেন্ড, t এর মান হবে 2 সেকেন্ড। ধন্যবাদ। পরের প্রশ্ন বলল যে একটি বস্তুর বেগ vt দেওয়া আছে, এরকম যে vt, v ফাংশন অফ t দেওয়া আছে 6t স্কয়ার প্লাস 2t মিটার পার সেকেন্ড। একটি বস্তুর বেগ দেওয়া আছে, এটা বলল যে 2 সেকেন্ড পর বস্তুটির সরণ কত? সরণ কত? তো আমরা যদি সরণ করতে যাই, আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমাদের সরণটা চলে আসবে। তার মানে আমরা এভাবে লিখতে পারি s ইকুয়াল ইন্টিগ্রেশন অফ vt dt, তাহলে 6t স্কয়ার প্লাস 2t dt। আমরা যদি আরেকটু ভাঙি এটাকে 6t স্কয়ার dt প্লাস ইন্টিগ্রেশন অফ 2t dt, তাহলে আমরা এটাকে লিখতে পারি 6t, t 2 প্লাস 1 বাই হলো 2 প্লাস 1 প্লাস হলো 2 t 1 প্লাস 1, আমরা অবশ্যই ইন্টিগ্রেশন বুঝি 1 প্লাস 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 এর আগে 3, এটা হবে 6 আর 3 মানে 2t কিউব, আর এটা 2 কাটা গেলে t স্কয়ার, অর্থাৎ 2t কিউব প্লাস t স্কয়ার। এটা হলো সরণের মান। এখন আমাদেরকে বের করতে বলছে কি 2 সেকেন্ড পর সরণ কত, তার মানে t এর মান 2 বসাবো, অর্থাৎ 2 সেকেন্ড পর s ইকুয়াল 2 ইনটু 2 কিউব প্লাস 2 স্কয়ার, অর্থাৎ এখানে 8 8 দুগুণে 16
16 আর 4 হলো 20 মিটার, অর্থাৎ এই 20 মিটার হলো তার সরণ। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলছে যে স্থির অবস্থা থেকে কোনো বস্তু কণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো। চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। দেখো তো এইখানে আমরা s fourth ইকুয়াল হবে ut প্লাস হাফ অফ a ইন্টু 2t মাইনাস 1, s থার্ড ইকুয়াল হবে ut প্লাস হাফ অফ a ইন্টু 2t মাইনাস 1, যেহেতু অনুপাত চাইছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে স্থির অবস্থা থেকে বলছে। কোন অবস্থা থেকে বলছে? স্থির অবস্থা থেকে, চতুর্থ এবং তৃতীয়। তাহলে স্থির অবস্থা যেহেতু বলছে, আমাদের এখানে এই আদি বেগটা 0 হয়ে যাবে, এই আদি বেগটা 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছে আমাদের কি চতুর্থ। চতুর্থ মানে হলো আমাদের এখানে এই টি এর মান হবে 4। আচ্ছা, এটা পরে বসাই। তাহলে আমরা s4 ডিভাইড বাই s থার্ড। এখন দেখো এই আদি বেগ কিন্তু শূন্য, স্থির অবস্থা থেকে যেহেতু বলছে, তার মানে হবে হাফ অফ a ইন্টু 2, এটা হলো চতুর্থ, 2 ইন্টু 4 মাইনাস 1। আচ্ছা, সুষম ত্বরণে গেল, কি ত্বরণে গেল? সুষম ত্বরণে গেল। তার যেহেতু সুষম ত্বরণে গেল, এ কাটা যাবে। আচ্ছা, তাহলে রাখি এখানে এ কাটা যাবে। এটা হবে তৃতীয়, 2 ইন্টু 3 মাইনাস 1। খেয়াল করো, যেহেতু আদিবেগ শূন্য, এই কারণে ইউটিগুলি আমি বসাই নাই। যেহেতু সুষম ত্বরণে এই উপরের এ নিচে কাটা যাবে। এটা চতুর্থ, এই কারণে টি এর মান 3, এটা তৃতীয়, এই কারণে টি এর মান হলো 1। তাহলে কি দাঁড়ালো? আচ্ছা, তাহলে দাঁড়ালো যেটা সেটা হলো আমাদের এটা হলো 4 দুগুণে 8, 8 থেকে 1 7, 7/5 আর 7/2। তাহলে এটা হবে 7 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এখানে হাফ গুলিও কেটে দিতে পারি। আচ্ছা, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 5, তার মানে হলো 5 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি 7 ডিভাইডেড বাই 2, আর এটা হবে 2 ডিভাইডেড বাই 5, 2 কাটা, তার মানে হবে 7/5, 7/5। অর্থাৎ যেহেতু অনুপাত বের করতে বলছে, আমরা লিখব 7 অনুপাত, অর্থাৎ 7 অনুপাত 5। ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্নে বলল কি? পরের প্রশ্নে বলল, আচ্ছা একটা চিত্র দিয়ে দিছে, এরকম একটা চিত্র দিয়ে দিছে, পি এটা হলো কিউ। এই যে বলছে চিত্রানুযায়ী 2 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তু কণা 2 সেকেন্ড, একটি বস্তু কণা গতিশীল। 2 সেকেন্ডে কণাটি পি থেকে কিউ বিন্দুতে পৌঁছায়। কণাটির গড় বেগ কত? তো গড় বেগের যদি সমীকরণ আমরা বের করি, গড় বেগ v ইকুয়াল হলো s বাই t। তো s ইকুয়াল কত হবে? দেখো এখানে কিন্তু বলছে ব্যাসার্ধের মান দিয়ে দিছে 2 মিটার, তো ব্যাস কত হবে? ব্যাস হবে তার দ্বিগুণ, তাহলে ব্যাস হবে 4 মিটার। তার মানে এই পুরো রাশিটা হবে 4 মিটার। তার মানে 4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গড় বেগের মান হচ্ছে এখানে 2 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্নে বলছে কি? পরের প্রশ্নে বলছে একটি বস্তু এ বিন্দু থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে বি বিন্দুতে গিয়ে আবার 8 মিটার পার সেকেন্ড বেগে এ বিন্দুতে ফিরে আসে। গড় দ্রুতি কত? গড় দ্রুতি কত? তার মানে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, আবার বি থেকে সে এ তে ফিরে আসছে কত বেগে? 8 মিটার পার সেকেন্ড বেগে। আমাদেরকে গড় দ্রুতি বের করতে বলছে। তো গড় দ্রুতির যে সমীকরণ আমি শুরুতেই ক্লাসের শুরুতেই বলছিলাম যে v ইকুয়াল 2 ডিভাইডেড বাই 1/v1 প্লাস 1/v2। গড় দ্রুতির সমীকরণ, গড় দ্রুতির সমীকরণ হলো v ইকুয়াল 2 ডিভাইডেড বাই 1/v1 প্লাস 1/v2। তাহলে এখানে হবে 2 1/v1 কত বেগে? 1/6 প্লাস হবে 1/8, তার মানে 2 ডিভাইডেড বাই 1/6 প্লাস 1/8। v ইকুয়াল 6.85 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা হলো আমাদের এখানে গড় দ্রুতি। অর্থাৎ গড় দ্রুতি হবে v ইকুয়াল 6.85 মিটার পার সেকেন্ড। আচ্ছা,
পরের প্রশ্নে আসো, যে বললো যে একটি বুলেট দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করার পর 40% বেগ হারায়, বুলেটটি আর কত দূর যাবে? আমরা খুব শর্টকাটে যদি অঙ্ক করি তাহলে s2 ইকুয়াল s1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। অর্থাৎ যেমন মনে করো এটা একটা দেওয়াল, এই যে বুলেট আসতেছে, বুলেট আসলো এইখানে, এই যে বুলেট এই যে এতটুকু পর্যন্ত আসলো, এতটুকু পর্যন্ত আসার পরে সে 40% বেগ হারালো, তাহলে এটা হলো s1। আর এই যে দূরত্বটা হলো s2। তাহলে দেখো কি বলছে, একটি বুলেট 40 সেন্টিমিটার প্রবেশ করার পর 40% বেগ হারায়। এই যে 20 সেন্টিমিটার প্রবেশ করার পর 20 সেন্টিমিটার, অর্থাৎ একটি বুলেট দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করার পর, এই 20 সেন্টিমিটারটা হলো s1, প্রবেশ করার পর 40% বেগ হারালো, বুলেটটি আর কত দূর যাবে? এই কত দূর যাবে সেটা হলো s2। তাহলে দেখো s2 ইকুয়াল s1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। এই n স্কয়ারটা কি, অর্থাৎ n টা কি? এই n হলো v1 ডিভাইডেড বাই v2। বুলেটটা v1 ডিভাইডেড বাই v2, v1 মানে সে কত বেগ নিয়ে প্রবেশ করলো? সে তার সম্পূর্ণ বেগ নিয়ে প্রবেশ করলো, সম্পূর্ণ বেগটা হলো 100%, তার মানে এখানে হবে 100। এখন সে কত পার্সেন্ট বেগ হারালো? 40% বেগ হারালো। তো 40% বেগ হারালে তার বেগ আছে কত? 60%। তাহলে এই v2টা হবে এই যে 60। খেয়াল করো, এই v1 হলো সে কি পরিমাণ বেগ নিয়ে প্রবেশ করলো? সে 100% বেগ নিয়ে প্রবেশ করলো, এই কারণে 100। v2টা হলো দেখো 40% বেগ হারালো, তো হারানোর পরে যেটা থাকবে সেটা নিয়ে সে সামনের দিকে যাবে। তো হারানোর পরে 40% যদি হারায়, বাকি আছে কত? 60%, তার মানে হলো 60। তার মানে এখান থেকে আমরা এটা হলো n এর মান, n ইকুয়াল হলো 1.67। তাহলে আমরা যদি এখানে বসাই s1 20 সেন্টিমিটার, তার মানে হবে 0.20, n 1.67 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ 0.111 মিটার। অর্থাৎ বুলেটটি আর 0.111 মিটার সামনে যাবে, অর্থাৎ এই পরিমাণ সামনে অতিক্রম করবে। খেয়াল করো, এই n হলো v1 বাই v2। v1 মানে কি পরিমাণ বেগ নিয়ে এসে প্রবেশ করলো, মানে 100%, আর v2 হলো হারানোর পরে যেটা থাকবে ওইটা। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আরেকটা প্রশ্ন এইভাবে যদি বলছে, একটি বুলেট দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 40% হয়, বেগ 40% হয়। খেয়াল করো, বেগ বলছে 40% হয়, তার মানে একটু আগে বলছে 40% হারায়, বিদায় আমরা এখানে 60 লিখছি। এখন বেগ 40% হয়, তাহলে এখন কিন্তু আর এখানে 60 লিখবো না, এখন এখানে কত লিখবো? 40 লিখবো। এখন এখানে লিখবো 40 যদি লিখি তাহলে হবে 2.5। খেয়াল করো, প্রথম প্রশ্নে বলছি বেগ 40% হারায়, বিদায় v2 মান 60 লিখছি। এখন বেগ 40% হয়, তার মানে এই n এর মান আমরা এই যে v2 মান লিখছি কত? আমরা 40। তাহলে আমরা যদি এখানে মান বসাই, মান হবে কত? 2.5। তাহলে এখানে মান হবে 0.038 মিটার। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করতেছি, এই v2টা হলো যে বেগ নিয়ে এসে সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ বুলেটটা হারানোর পর যে বেগ নিয়ে সামনের দিকে যাবে সেটা হলো v2 এর মান। তাহলে আমরা v1 কে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে দেওয়ালে প্রবেশ করার মুহূর্তের বেগ, v1 হবে দেওয়ালে প্রবেশ করার মুহূর্তের বেগ, v2 হবে s দূরত্ব অতিক্রম করার পর বেগ। যেমন আমরা যদি এইভাবে পার্সেন্ট দিয়ে যদি না আসে, যেমন বললো যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বুলেট দেওয়ালে প্রবেশ করতেছে। আচ্ছা, এখন s2 অতিক্রম করার পর তার বেগ হয়ে গেল মনে করো 40 কিলোমিটার পার আওয়ার। যদি পার্সেন্ট দিয়ে না আসে, এইভাবে আসে যে একটা বুলেট একটা দেওয়ালকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে আঘাত করলো, তাহলে এটা হবে v1 এর মান। আঘাত করে 20 সেন্টিমিটার যাওয়ার পর তার বেগ হয়ে গেল 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে v2 এর মান হবে কত? 40 কিলোমিটার পার আওয়ার। ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্ন বলল যে একটি গ্রামোফোন রেকর্ড মিনিটে 60 বার ঘুরে, সুইচ বন্ধ করার 40 সেকেন্ড পর রেকর্ডটি থেমে গেল। এটা হলো উদ্দীপক। বলছে কি রেকর্ডটির কৌণিক মন্দন কত? রেকর্ডটির কৌণিক মন্দন কত? তো কৌণিক মন্দন আমরা জানি যে যেহেতু কৌণিক আলফা ইকুয়াল ওমেগা এফ মাইনাস ওমেগা আই ডিভাইডেড বাই হলো টি, শেষ কৌণিক বেগ বিয়োগ আদি কৌণিক বেগ। যেহেতু রেকর্ডটি থেমে গেছে, তো আমাদের এখানে একটি গ্রামোফোন রেকর্ড মিনিটে 60 বার ঘুরে সুইচ বন্ধ করার 40 সেকেন্ড পর রেকর্ডটি কি থেমে গেল। যেহেতু রেকর্ড থেমে যাবে, তার মানে এখানে শেষ কৌণিক বেগটা হবে 0। তাহলে দেখো ওমেগা আইটা বের করি আমরা। ওমেগা ইকুয়াল 2 পাই n বাই টি, তার মানে হলো 2 × 3.1416 n এর মান।
n হচ্ছে আমাদের কতবার ঘুরে 60 বার ঘুরে, কিসে মিনিটে 60 বার ঘুরে, তাহলে 60, তাহলে 60 60 কাটা 6.28 রেডিয়ান পার সেকেন্ড। শেষ কৌণিক বেগ কত? শেষ কৌণিক বেগটা হবে এখানে 0, অর্থাৎ ওমেগা এফ ইকুয়াল কত? 0। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে আলফা টি এর মান কত সেকেন্ডে থামে? থামে হচ্ছে 40 সেকেন্ডে। আমরা যদি এখানে মান বসাই দেই, ওমেগা এফ কত? 0 মাইনাস ওমেগা আই কত? ওমেগা আই এর মান আসলো হচ্ছে আমাদের 6.28, 6.28 এটা হলো 40, 6.28 তার মানে মাইনাসের 0.157 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এইখানে তার আমরা কৌণিক মন্দন, যেহেতু মন্দন এই কারণে মাইনাস, তো মন্দন শব্দটা ইউজ করলে আর মাইনাস শব্দ দিতে হবে না। আচ্ছা, পরের প্রশ্নে বলছে কি, এটা 2 নং 2টা প্রশ্ন। সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত রেকর্ডটি কতবার ঘুরবে? ঘূর্ণন সংখ্যা বের করতে বলছে। সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত রেকর্ডটি কতবার ঘুরবে, অর্থাৎ ঘূর্ণন সংখ্যা। তো ঘূর্ণন সংখ্যা যদি আমরা বের করি, ঘূর্ণন সংখ্যা বের করার জন্য সূত্র হলো n ইকুয়াল থিটা বাই 2 পাই, ঘূর্ণন সংখ্যা বের করতে করার সূত্র। এখন দেখো এই থিটা কিন্তু আমাদের কাছে নাই, এই থিটা আবার আমরা বের করতে পারি। থিটা ইকুয়াল হলো ওমেগা স্কয়ার এফ মাইনাস ওমেগা স্কয়ার আই ডিভাইডেড বাই কত? 2 আলফা। এখন আসো ওমেগা স্কয়ার এফ কত? ওমেগা স্কয়ার এফ হলো 0 মাইনাস ওমেগা স্কয়ার আই, মানে যেহেতু থেমে গেছে এই কারণে 0। ওমেগা আই এর মান আমরা একটু আগে বের করছিলাম, একটু আগে আমরা এই মানটা বের করছিলাম হচ্ছে কত? 6.28 স্কয়ার 2 আলফা, এই আলফার মান আমরা একটু আগে বের করছিলাম 0.157, যেহেতু মন্দন ছিল মাইনাস। আচ্ছা, তো মাইনাস মাইনাস এখানে কাটা যাবে, তাহলে আমাদের এখানে মান আসবে হচ্ছে 125.6 রেডিয়ান। এটা খেয়াল করো, ওমেগা আই কিন্তু আমরা উদ্দীপকের প্রথম অংশে বের করছি, এই উদ্দীপকের আলফাও কিন্তু আমরা বের করছি 1 নং প্রশ্নের মধ্যে, তাহলে থিটার মান আমাদের বের হয়ে গেল। তাহলে এখানে থিটা হবে 125.6 ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416, তাহলে আমাদের এখান থেকে n এর মান আসলো হচ্ছে 19.98 রেভলিউশন, অর্থাৎ এত ঘূর্ণন, অর্থাৎ আমরা এটাকে 20 ঘূর্ণনও ধরতে পারি যেহেতু 19.98 আসলো। তো আসলে এখানে আরো অনেকগুলি প্রশ্ন ছিল, কিন্তু সবগুলি প্রশ্ন করা হলো না। আমি প্রত্যেকটা উদ্দীপক থেকে অর্থাৎ সিমিলার দেখে কিছু কিছু অঙ্ক আমি করাইছি তোমাদেরকে। তোমরা বাসায় আরো প্র্যাকটিস করার চেষ্টা করবা, এখানে আরো অনেক প্রশ্ন আছে। তো আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।